আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো অলরেডি ইসিজি নিয়ে আমি প্রায় 7-8টার মতো ভিডিও বানিয়েছি, অনেকে হয়তো দেখেছো। তো এখানে আসলে প্রত্যেকটা ভিডিও 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো করে লেন্দি, আর বিশেষ করে বেসিকের ভিডিও দুটো প্রায় 1 ঘন্টা করে লেন্দি। ওই অতগুলো বড় বড় ভিডিও দেখে আসলে এখন ইসিজি থেকে আমাদের জন্য একটু হেক্টিক হবে। অনেকে হয়তো বেসিকটা অনেকেই হয়তো শিখেনি আমরা। তো এই কারণে মনে হতে পারে যে আমরা যেহেতু বেসিকই পারি না, আমাদের হয়তো ইসিজি ডায়াগনোসিসই পারবো না। আসলে এরকম না। ইসিজি ডায়াগনোসিসের জন্য একেবারে বেসিক লাগে না, শুধু এতটুকু জানলেই চলে যে ইসিজির ওয়েব কী কী আছে আর ইসিজির পেপারটা কীরকম হয়। তো আমরা আসলে আমি নিজে একটা টিক ব্যবহার করি আর কি ইসিজি ডায়াগনোসিসের জন্য। আজকে আমি সেই টিক নিয়ে আলোচনা করব। তো কেউ যদি এরকমও থাকো যে আমরা একেবারেই ইসিজি শিখিনি বা বেসিকটা একেবারেই পারিনি, বা আমরা কোনটা কী ওয়েব টোয়েব এগুলো মোটামুটি জানি না, তো তারাও আসলে ডায়াগনোসিস করতে পারবে যদি এই টিকটা ফলো করো। এবং এটা দিয়ে আমাদের ফাইনাল পরীক্ষায় যে 5-7টা ইসিজি আসে খুব বেশি আসে না, 5-7টা ইসিজি খুব সহজে ডায়াগনোসিস করা যায়, আমি খেয়াল করে দেখছি। তো আসলে আমরা এটা শিখতে পারি। তাহলে আমরা জানি যে ফিজিওলজিতে আমরা একটা জিনিস শিখেছি যে আমাদের ইসিজির যে ওয়েভটা আছে, ওয়েভের প্রায় 5টার মতো ডিফ্লেকশন থাকে। উপরের দিকে একটা রিফ্লেকশন থাকে প্রথমে, এটাকে আমরা বলি হচ্ছে পি ওয়েভ, যেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তারপর একটা কি ওয়েভ থাকে, এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের সেপ্টাল ডিপোলারাইজেশন। সেপ্টাল মানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে। তারপর একটা আর ওয়েভ থাকে খুব বড় উপরের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, মানে ভেন্ট্রিকুলার মেজর যে মাসেল, এই ভেন্ট্রিকুলার মেজর মাসেলটা হচ্ছে ডিপোলারাইজেশন করে। তারপর একটা এস ওয়েভ থাকে নিচের দিকে, এটাকে আমরা বলি হচ্ছে বেজাল ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা পোস্টেরো বেজাল ডিপোলারাইজেশন, ঠিক আছে। আর একটা টি ওয়েভ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 5টা ওয়েভ। এই 5টা ওয়েবের সাথে আমাদের আর 2টা জিনিস জানবো, সেটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল আর হচ্ছে এসটি সেগমেন্ট। পিআর ইন্টারভ্যাল কি, আমাদের পি ওয়েব যেখান থেকে শুরু আর যেখানে হচ্ছে আমাদের আর ওয়েবটা শুরু। যদি এখানে কিউ ওয়েব দেখানো হয়েছে, আসলে কিউ ওয়েব বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল ইসিজিতে দেখাই যায় না। যদি আমরা ইসিজি ওয়েব যখন আঁকাতে গেলে মনে হবে যে এখান থেকে কিউ ওয়েব তো আছে, কিন্তু আসলে আমাদের নর্মাল যে ইসিজি পেপারে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিউ ওয়েব থাকেই না। থাকলে সেটা একটু বড় হলে সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কিউ ওয়েব, যেটা ওল্ড এমআইয়ের বৈশিষ্ট্য, এটা আমরা পরে শিখবো। তাহলে পি সেগমেন্ট, পি থেকে শুরু করে এই আর এর আগ পর্যন্ত এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে পিআর ইন্টারভ্যাল। আর একটা সেগমেন্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে এস ওয়েভ যেখানে শেষ হয়, এটাকে আমরা বলি জে পয়েন্ট, নাম না জানলেও চলবে। এই এস ওয়েভের শেষ থেকে এস টি ওয়েভের শুরু, এই অংশটুকুকে আমরা বলি হচ্ছে এস টি সেগমেন্ট, ঠিক আছে। তাহলে এই পিআর সেগমেন্ট ইন্টারভ্যালটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে ওই যে অ্যারিথমিয়াগুলো ডায়াগনোসিস করি, সেটা কি ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক নাকি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মানে হার্ট ব্লক লোকে ডায়াগনোসিস করি। আর এসটি সেগমেন্টে আমাদের কেন লাগবে, এটা ইলিভেশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, ওই যে এটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইসকেমিয়া ডায়াগনোসিস করবো। তো এতটুকু জানলেই চলবে আমাদের ওয়েবগুলো নিয়ে, আর খুব ডিটেলস জানা লাগবে না যে এটা কেন এরকম উপরে গেল, কেন নিচে গেল, মানে ডায়াগনোসিসের জন্য জানা লাগবে না, কিন্তু বেসিকের জন্য অবশ্যই জানা লাগবে। এবার আসি পেপার। আমরা জানি আমরা দ্বিমাত্রিক অবস্থা যদি চিন্তা করি, তাহলে আমাদের অক্ষ থাকে দুইটা, একটা এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ইসিজি পেপার এক্স অক্ষ বরাবর প্রকাশ করা হয় হচ্ছে ডিউরেশন মানে সময়, আর ওয়াই অক্ষ বরাবর অ্যামপ্লিটিউড মানে উচ্চতা, তাই না? আচ্ছা, এই ইসিজি পেপার যদি হাতে নিয়ে দেখো, আমি আশা করি সবাই মোটামুটি হাতে করে দেখেছো, যদি কেউ না দেখে থাকো তাও সমস্যা নেই, এটাই হচ্ছে ইসিজি পেপার। মানে খুবই অদ্ভুত কোনো কিছু না, স্বাভাবিক আমাদের গ্রাফ পেপার যেগুলো থাকে এক্স্যাক্টলি ওই গ্রাফ পেপার। আমরা তো ছোটোবেলায় যে স্থানাঙ্ক জ্যামিতি করেছি, বা আমরা পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্সে ওই যেই গণসংখ্যা বহুপদ, হিস্টোগ্রাম, ফ্রিকোয়েন্সি পলিগন, এগুলো আমরা আঁকিয়েছি, তাই না? তো ওইখানে যে পেপারটা ছিল এক্স্যাক্টলি ওই পেপারটাই। এই পেপারটা যদি একটু বড় করে আমরা দেখি, ওইখানে কী ছিল, আমাদের কিছু বড় বড় ঘর ছিল, এই বড় ঘরগুলোর ভিতরে আবার অনেকগুলো ছোটো ছোটো ঘর ছিল। এই সমান 5টা ঘরে ভাগ ছিল আর কি, একটা বড় ঘর সমান 5টা ছোটো ঘরে ভাগ ছিল, এদিকে 5টা এদিকে 5টা, তার মানে একটা বর্গ, মানে বর্গের ভিতরে আবার বর্গ। এই যে প্রত্যেকটা ছোট বর্গ বা ছোট ঘর, এইগুলোর এই ইসিজি পেপারে উচ্চতা এবং প্রস্থ দুইটাই হচ্ছে 1 মিলিমিটার। কত? 1 মিলিমিটার উচ্চতার প্রস্থ। তো যেহেতু উচ্চতা দিয়ে আমরা কী প্রকাশ করি, অ্যামপ্লিটিউড মানে ভোল্টেজ, ঠিক আছে। আমাদের ইসিজি তো কারেন্ট নিয়ে কাজ করে, তাই না, হার্টের কারেন্ট নিয়ে। তো এটা আসলে ভোল্টেজ বলি। এই একটা ঘরের ভোল্টেজ হচ্ছে 0.1 মিলি ভোল্ট। আর একটা ঘরের এক্স অক্ষ বরাবর আমরা কী প্রকাশ করি, ডিউরেশন, তাহলে এটা 1 মিলিমিটার বা এটা 0.04 সেকেন্ড। এতটুকু জানলেই চলবে আমাদের ঘর নিয়ে। এখন আসি আমরা আমাদের ইম্পর্টেন্ট ইসিজি কী কী আছে। আমাদের ফাইনাল পক্ষে যে ইসিজিগুলো আছে, এগুলোই মেইনলি আমাদের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আসতে পারে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কমপ্লিট হার্ট ব্লক, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, আর সাথে হচ্ছে আমাদের মাঝে মাঝে সাইনাস প্যাডিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, নর্মাল ইসিজি থাকতে পারে। তো
তো নিচেরগুলো এরকম দেখা যায় না, কিন্তু আমি খেয়াল করে দেখেছি এগুলোই মেইনলি হচ্ছে আমাদের যেই ফাইনাল প্রপার্টি ইসিজিগুলো আমাদের বিভিন্ন পিডিএফ বা ফাইলগুলোতে যেগুলো আছে ইসিজি পেপার, এগুলো এরকমই দেখেছি। আমরা ব্লকের সময় যেগুলো দেখেছি আর কি ইসিজি, এইগুলোর ভিতরেই ছিল আমাদের, মানে এই প্রথম 4টার ভিতরে। তো এইগুলো ডায়াগনোসিস করা অতটা কঠিন না আর কি। এখন এসে আমরা পিওএফটা আমরা চিনি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, পিআর ইন্টারভ্যাল। এই পিআর ইন্টারভ্যালটা আমরা বললাম ডায়াগনোসিসের জন্য ইম্পর্টেন্ট। এই পিআর ইন্টারভ্যাল আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের, যে পিআর ইন্টারভ্যালের আমাদের এক্স অক্ষ বরাবর যে দূরত্ব, এইটা 3 ঘর থেকে 5 ঘর, মানে 1 2 3 4 5, এই 3 থেকে 5 ঘর এতটুকুই হবে, এর বেশিও হবে না কমও হবে না। যদি পিআর ইন্টারভ্যাল 3 ঘরের কম হয় তাকে আমরা বলি শর্ট পিআর ইন্টারভ্যাল, আর যদি পিআর ইন্টারভ্যাল 5 ঘরের বেশি হয় তাকে আমরা বলি হচ্ছে লং পিআর ইন্টারভ্যাল বা প্রলং পিআর ইন্টারভ্যাল। ঠিক আছে, এতটুকু জানতে হবে আমাদের। তাহলে পিআর ইন্টারভ্যালের এটি একটু মনে রাখার চেষ্টা করবেন যে নর্মাল ডিউরেশন হচ্ছে 3 থেকে 5 স্মল ঘর বা ছোটো বক্স। কিউআরএস কমপ্লেক্স এটা আমাদের লাগবে। এই যে কিউআরএস কমপ্লেক্সটা আছে, এই কিউআরএস কমপ্লেক্স যেটা খেয়াল করুন, এটা হচ্ছে পি ওয়েব, এটা কিউ ওয়েব, এটা আর ওয়েব, এটা এস ওয়েব, এটা টি ওয়েব। এই যে এইখান থেকে এতটুকু, মানে কিউ আর এস, এই 3টা ওয়েব মিলে এটাকে আমরা বলি কিউআরএস কমপ্লেক্স। এই কিউআরএস কমপ্লেক্স আমাদের কতটুকু হবে, 2 থেকে 3 ঘর, মানে এই কিউআরএস কমপ্লেক্স এই 1 2 এখান থেকে সর্বোচ্চ এই পর্যন্ত হতে পারে। যদি এই 2 ঘরের কম হয় কোনো একটা কিউআরএস কমপ্লেক্স, এই 2 ঘরের থেকে ছোট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ন্যারো কিউআরএস কমপ্লেক্স। আর যদি কোনো একটা কিউআরএস কমপ্লেক্স 3 ঘরের থেকে বেশি হয়, সেটাকে আমরা বলি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। এটা একটু জানতে হবে কেমন। তাহলে আমাদের কিউআরএস কমপ্লেক্সটা নর্মালি 2 ঘর থেকে 3 ঘরের ভিতরেই থাকবে, ছোট ঘর। এর থেকে বেশি হলে আমরা বলবো ওয়াইড, কম হলে আমরা বলবো হচ্ছে ন্যারো। ঠিক আছে, তারপরে কিউওয়েব। কিউওয়েবের একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, যে কিউওয়েবের নর্মাল যে অ্যামপ্লিটিউড বা উচ্চতা, এটা একটা আর ওয়েব, মানে একই কিউআরএস কমপ্লেক্সে যে আর ওয়েব তার থেকে 1/4 হবে, বা এটাকে আমরা বলি 2 ঘরের কম হবে। এবং যে ডিউরেশন বা আড়াআড়ি যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 1 ঘরের কম হবে, এটা নর্মাল। এর থেকে বেশি, মানে বেশি যদি হয় সেটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল কিউওয়েব, এটা এমআরআই ডায়াগনোসিসের জন্য আমাদের লাগবে। তারপরে আর ওয়েব। আর ওয়েবের নর্মাল ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা, না জানলেও চলবে। আমাদের অ্যামপ্লিটিউডটা জানা লাগবে। এই সবগুলো এভিএল এইগুলো আমাদের না জানলেও চলবে, আমাদের জানতে হবে শুধু অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের V5 V6-এ। V5 আর V6 আমাদের যে ইসিজি লিডগুলো থাকে আমরা জানি সবাই মোটামুটি, যে আমাদের ইসিজিতে 12টা লিড থাকে। কিছু থাকে লিম্ব লিড, যেমন 1 2 3, এভিআর, এভিএল, এভিএফ, এই 6টাকে আমরা বলি হচ্ছে লিম্ব লিড। আর কিছু সেস লিড থাকে যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, V1 V2 V3 V4 V5 V6, এগুলোকে আমরা বলি চেস্ট লিড। তো এই 6টা লিড থাকে, এর ভিতরে এই যে V5 আর V6 লিড, এইখানে যে আর ওয়েবের অ্যামপ্লিটিউড, এটা সর্বোচ্চ কত হতে পারবে, 25টা স্মল স্কোয়ার বা 25টা স্মল বক্স, মানে ছোটো ঘর যদি গুনি 1 2 3 4 5 6 এভাবে সর্বোচ্চ 25 হতে পারবে, 25-এর বেশি হতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখতে হবে আমাদের, যে 25-এর বেশি হতে পারবে না। আর আর ওয়েব কী হবে, আর ওয়েব হচ্ছে আর ওয়েব এই যে আমাদের যদি V1-এর কথা চিন্তা করি, এখানে খেয়াল করে দেখুন, এখানে আর ওয়েবটা একেবারেই ছোটো, আসলে এটাই নর্মাল। V1 V2 এগুলোতে আর ওয়েব আসলে অনেক ছোটো হবে। তো আর ওয়েবটা খেয়াল করে দেখবেন, আমাদের যে চেস্ট লিডগুলো আছে V1 থেকে V6 পর্যন্ত, এটা আসলে আস্তে আস্তে বড় হতে থাকবে। প্রথমে V1 একটু ছোটো হবে, তার থেকে একটু বড় হবে V2, তার থেকে একটু বড় হবে V3, তার থেকে একটু বড় হবে V4, তার থেকে একটু বড় হবে V5, আর V6-এ ছোটো হতে পারে V5 থেকে, আবার বড় হতে পারে। এই যে আস্তে আস্তে বড় হচ্ছে আমাদের আর ওয়েবগুলো, এটাকে আমরা বলি নর্মাল আর ওয়েব প্রোগ্রেশন। ঠিক আছে, নর্মাল আর ওয়েব প্রোগ্রেশন। আর আমরা যদি আর ওয়েবের ক্ষেত্রে আমরা মেনলি লাগে হচ্ছে আমাদের হাইপারট্রফি ডায়াগনোসিসের ক্ষেত্রে। তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে দেখা যায় আমাদের V5 V6-এ যে আর ওয়েব, এটা 25 ঘরের বেশি হয়ে যায়। তো এটা আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ধরি। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে এই যে আমাদের এস ওয়েব যেটা আছে, আমাদের এস ওয়েবটা V1-এ একটু বড় হয়, খেয়াল করে দেখবেন, এই যে এখানে এস ওয়েবটা বড়, এবং এই আর ওয়েব যেরকম আস্তে আস্তে বড় হতে থাকে, সরি এটা V4-ও দেখিয়ে ফেলেছি, এটা V1-এ এস ওয়েব। ঠিক আছে, তো আর ওয়েব যেরকম V1-এ ছোটো হয় এবং আস্তে আস্তে বড় হতে থাকে, এস ওয়েব ঠিক উল্টা, আমাদের V1-এ সব থেকে বড় হয়, আস্তে আস্তে ছোটো হতে হতে V6-এ গিয়ে থাকতেও পারে, নাও থাকতে পারে, এরকম হয়ে যায়। ঠিক আছে, মানে আর ওয়েব প্রোগ্রেশনের এক্স্যাক্টলি উল্টা হচ্ছে আমাদের এস ওয়েব প্রোগ্রেশন, এটা একটু মনে রাখতে হবে। এখন যখন আমরা ডায়াগনোসিস করব, তখন যদি আমরা খেয়াল করি যে V5 V6-এর আমাদের আর ওয়েবটা 25 স্মল ঘর বা 25 মিলিমিটারের কম আছে, আর এস ওয়েব হচ্ছে, তাহলে হচ্ছে নর্মাল। আর যদি এরকম দেখি যে আমাদের আর ওয়েবটা V5 V6-এ আমাদের 25 ঘরের বেশি আছে
এবং এই যত ঘর আছে তার সাথে যদি আমরা V1-এ এস ওয়েভ যোগ করি, সেটা যদি 35 মিলিমিটারের বেশি হয়, তাহলে সেটাকে আমরা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলি। এটা আমরা পরে আসবো, মানে এখানে মাথায় প্রেশার নেওয়ার কোনো কিছু নেই, কেমন? যদি এতটুকু জানলেই হবে, এই কথাটা জানলেই হবে, ঠিক আছে? প্রেশার নিয়ে না। এখন আসি আমরা হচ্ছে এসটি সেগমেন্ট। তো এসটি সেগমেন্ট আমরা কী বললাম, এটা আমরা এমআইয়ের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের লাগবে। এসটি সেগমেন্ট হচ্ছে যেখানে আমাদের এস ওয়েভের শেষ হয় আর যেখানে টি ওয়েভের শুরু হয়, এইখানে মাঝখানের অংশটুকু। তো এটা নর্মালি এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ইসিজির যে আইসোইলেকট্রিক লাইন, এটাকে আমরা বলি আইসোইলেকট্রিক লাইন, যেই লাইন বরাবর হচ্ছে আমাদের বাকি ওয়েভগুলো আছে, এই যে এটাকে আমরা বলি আইসোইলেকট্রিক লাইন, ঠিক আছে? টি ওয়েভের পরে এটা হচ্ছে টি ওয়েভ আর এটা হচ্ছে পি ওয়েভ, এইটুকুকে আমরা বলি টিপি সেগমেন্ট। এটা হচ্ছে আইসোইলেকট্রিক লাইন হিসেবে ধরা হয় আমাদের হচ্ছে ইসিজির ক্ষেত্রে। এই আইসোইলেকট্রিক লাইন বরাবর যদি আমাদের এসটি সেগমেন্ট থাকে, এটা তো এসটি সেগমেন্ট, তাই না? এসটি সেগমেন্ট। তো এই এসটি সেগমেন্টটা যদি আইসোইলেকট্রিক লাইন বরাবর থাকে, সেটা হচ্ছে নর্মাল। যদি এই লাইন থেকে উপরে উঠে যায়, সেটাকে আমরা বলি এলিভেশন। যদি এই লাইন থেকে নিচে নেমে যায়, সেটাকে আমরা বলি ডিপ্রেশন। তো নর্মালি আমাদের যেই লিমলিডগুলো আছে, লিমলিড কয়টা? 6টা, 1 2 3, এভিএল, এভিআর আর এভিএফ। এইগুলোতে নর্মালি আমাদের যে আর ওয়েভ, সরি এসটি সেগমেন্ট, এটা হচ্ছে এক ঘর পর্যন্ত উপরে থাকতে পারে, এটা নর্মাল। আর লিমলিড থেকে বাদ দিয়ে যদি আমরা সেসলিড যে V1 থেকে V6 দেখি, সেখানে আমরা নর্মালি 2 ঘর পর্যন্ত এলিভেশন থাকতে পারে, এটা আমরা নর্মাল ধরবো। কিন্তু যদি 2 ঘরের বেশি হয়ে যায় চেস্ট লিডে আর 1 ঘরের বেশি হয়ে যায় আমাদের লিম্ব লিডে, সেটাকে আমরা বলবো হচ্ছে এসটি এলিভেশন। এটা কিসের ফিচার? আমাদের এই যে মায়োকার্ডিয়াল ইনফাকশনের ফিচার। আবার নর্মালি হচ্ছে আমাদের যেই ওয়েভগুলো মানে এসটি সেগমেন্টে আছে, এটা হচ্ছে 1 ঘর পর্যন্ত ডিপ্রেশন থাকতে পারে, এটা আমরা নর্মাল ধরবো। এর বেশি ডিপ্রেশন হয়ে গেলে সেটাকে আমরা নর্মাল ধরবো। এটা হচ্ছে নন এসটি এলিভেটেড এমআইয়ের বৈশিষ্ট্য। তারপর টি ওয়েভ। টি ওয়েভ হচ্ছে আমাদের 5 ঘরের কম অ্যাম্পলিটিউডের হবে, মানে উচ্চতা 5 ঘরের সব সময় কম হবে। তাহলে এই কথাগুলো আমরা জানবো যে আমাদের ইসিজিতে কী কী ওয়েভ থাকে, ইসিজি পেপারটা কীরকম হয়, আর এই দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল আর একটা হচ্ছে এসটি সেগমেন্ট। পিআর ইন্টারভ্যাল হচ্ছে 3 থেকে 5 ঘর হবে নর্মালি, আর এসটি সেগমেন্ট হচ্ছে নর্মালি চেস্ট লিডে 2 ঘরের বেশি থাকবে না উচ্চতা, আর লিম্ব লিডে 1 ঘরের বেশি উচ্চতা থাকবে না। এর বেশি থাকলে আমরা বলবো এসটি এলিভেশন, আর কম যদি নিচে নেমে থাকে 1 ঘরের, তখন আমরা সেটাকে বলবো এসটি ডিপ্রেশন। আর কিউআরএস কমপ্লেক্স নিয়ে আমরা কী জানবো, এটা 2 থেকে 3 ঘরের ভিতরে থাকবে, স্মল ঘর। এর বেশি হলে আমরা সেটাকে বলি ওয়াইড কিউআরএস বা ব্রড কিউআরএস, আর কম হলে সেটাকে আমরা বলি ন্যারো কিউআরএস। এতটুকু যদি জানি, আর আর ওয়েভটা নিয়ে জানি যে আর ওয়েভের যে উচ্চতা, এটা হচ্ছে V5 V6-এ সর্বোচ্চ 25 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এর বেশি হলে হচ্ছে হাইপারট্রফি, তাহলে আমাদের ডায়াগনোসিস হয়ে যাবে। এখন আসি তাহলে ডায়াগনোসিসটা কী করে হবে, সেই ঠিকটাতে আসি। ঠিকটার জন্য আমরা 4টা স্টেপ ফলো করব। 4টা স্টেপ কী কী? যখনই আমাদের হাতে একটা ইসিজি পেপার দেওয়া হবে, এই পেপারটাই নেই, ওকে। যখনই আমাদের হাতে একটা ইসিজি পেপার দেওয়া হবে, তখনই আমরা 2 নম্বর লিড দেখব। 2 নম্বর লিড কোনটা? সরি, এই পেপারটা যদি খেয়াল করি, এখানে দেখুন আমাদের 12টা লিড আছে। তো 12টা লিডের ভিতরে এই যে 1 2 1 2, এটা হচ্ছে 2 নম্বর লিড। তাহলে ইসিজি পেপার পাওয়ার সাথে সাথে আমরা 2 নম্বর লিড খেয়াল করবো, অথবা 2 নম্বর লিড না খেয়াল করে নিচে যদি এরকম বড় করে একটা 2 নম্বর লিড দেওয়া থাকতে পারে, এই বড় করে যে 2 নম্বর লিড দেওয়া থাকে, এটাকে আমরা বলি রিদম স্ট্রিপ। এটাতে রিদম দেখা হয়, কেমন? রিদম রেট, অ্যারিথমিয়াগুলো ডায়াগনোসিস করা হয় রিদম স্ট্রিপ দিয়ে। তো আমরা ডিরেক্টলি এই 2 নম্বর লিডেও দেখতে পারি যদি নিচে রিদম স্ট্রিপ না থাকে, অথবা আমরা রিদম স্ট্রিপ দেখতে পারি, ঠিক আছে? তো এখানে আমরা যে আর ওয়েভগুলো আছে, আমরা তো আর ওয়েভ চিনি, তাই না? এই যে এটা হচ্ছে আর ওয়েভ, এটা আর ওয়েভ, এটা আর ওয়েভ, এটা আর ওয়েভ। এই আর ওয়েভগুলোর ভিতরে যদি দূরত্ব সমান থাকে, এইখানে 5 ঘর থাকলো, তাহলে এখানেও 5 ঘর, এখানেও 5 ঘর, সমান সমান যদি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল রিদম বা রেগুলার রিদম। যদি কোনোটা দেখা যায় এটা 5 ঘর, এটা 7 ঘর, এটা আবার হচ্ছে 10 ঘর, আবার পরেরটা দেখা গেলো 4 ঘর, এরকম যদি উল্টাপাল্টা হয়, সেটাকে আমরা বলি ইরেগুলার রিদম। তাহলে রিদম রেগুলার হতে পারে, ইরেগুলার হতে পারে। কিসের উপরে ভিত্তি করে? আমাদের আর ওয়েভের ডিউরেশন কীরকম বা আর ওয়েভটা কতদূর পর পরে আছে তার উপরে ভিত্তি করে। তো লিড 2-তে যদি আমরা দেখি যে আমাদের যে রিদম, এই রিদম হচ্ছে রেগুলার আছে, তাহলে আমরা হার্ট রেট কী করে ক্যালকুলেট করি? আমরা ফিজিওলজিতে শিখেছি যে 300 ভাগ নাম্বার অফ লার্জ স্কয়ার বিটুইন 2 কিউআরএস বা 2 আর ওয়েভ। তাহলে এইটা একটা আর ওয়েভ, এইটা একটা আর ওয়েভ, এর ভিতরে কয়টা লার্জ স্কয়ার আছে? এই 1টা 2টা 3টা 4টা, মানে এইখান থেকে শুরু করে এতটুকু, এই মোটামুটি 1 2 3 4, 4টা ঘর হবে। তাহলে 300-কে যদি 4 দিয়ে ভাগ করি, আমরা হার্ট রেট পেয়ে যাব।
মানে 75-এর মতো হবে, তাই না? অথবা আমরা কি করতে পারি, দুইটা আরএফের ভিতরে যে স্মল স্কোয়ারগুলো আছে 1500-কে এই স্মল স্কোয়ার দিয়েও ভাগ করতে পারি। এটা আমরা সবাই জানি, ফিজিওলজিতে শিখেছি, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না। যদি রিদম রেগুলার থাকে তাহলে, যদি ইররেগুলার থাকে তাহলে আমরা কী করবো, ইররেগুলার থাকলে আমরা 10-এর সাথে 30টা লার্জ স্কোয়ার মানে বড় বড় 30টা ঘর আমরা গুনবো। যেমন এই যে স্ট্রিপ, এখানে মোটামুটি 30টার মতোই ঘর আছে, একটু কম আছে, আমরা ধরে নিলাম 30টা লার্জ স্কোয়ারই আছে। মানে এই যে একটা লার্জ স্কোয়ার, 2টা 3টা 4টা 5টা এরকম, ঠিক আছে? এই 30টা বড় ঘরের ভিতরে যতগুলো আরওএফ থাকবে বা কিউআরএস থাকবে তার সাথে আমরা হচ্ছে 10কে গুণ করে দেবো যদি রিদম ইরেগুলার হয়। তাহলে এই বাম পাশের ছবিটাতে খেয়াল করো যে এইখানে দেখো রিদমটা হচ্ছে একেবারে রেগুলার আছে, এইখানে হচ্ছে 4 ঘর, আবার এইখানেও 4 ঘর আছে, 4 4, তার মানে রেগুলার। তাহলে এখানে কি করবো আমরা, 300 ডিভাইডেড বাই 4, মানে যতগুলো বড় ঘর থাকবে আমাদের দুইটা আরওএফের ভিতরে বা দুইটা কিউআরএসের ভিতরে। আর এইখানে খেয়াল করো, এখানে হচ্ছে দেখো এইখানে একটু আছে, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, এখানে আবার 3 ঘরের একটু বেশি, এখানে আবার প্রায় 2 ঘর, এখানে আবার 2 ঘর, এখানে আবার 5 ঘরের মতো। মানে এটা হচ্ছে ইরেগুলার রিদম যদি থাকে তাহলে 30টা বড় ঘর আমরা গুনবো, এই 1 2 3 4 এভাবে গুনে যতগুলো কিউআরএস পাবো এই 30টা ঘরের ভিতরে সেটার সাথে 10 গুণ করে দিলে আমরা রিদম মানে রেট বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো আমাদের কয়টা ঘর আছে, কয়টা কিউআরএস আছে 30টা ঘরের ভিতরে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 10 দিয়ে যদি 9কে গুণ করি 90, তাহলে এখানে হচ্ছে হার্ট রেট হচ্ছে 90। আর এখানে কত, 75, কারণ হচ্ছে দুইটা কিউআরএসের ভিতরে 4টা বড় ঘর আছে বা স্মল ঘর দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এইভাবে আমরা ফার্স্ট স্টেপে কী করব, আমরা হার্ট রেট বের করে ফেলবো, এটা ইজি। সেকেন্ড স্টেপে আমরা কী করব, এইখান থেকে ইম্পর্টেন্ট আমাদের, যে সেকেন্ড স্টেপে আমরা জাস্ট হার্ট রেট বের করার পরেই আমরা হচ্ছে আবারও লিড 2 দেখব, সেখানে হচ্ছে পিওএফ আছে কিনা। তাহলে আমরা এটাতেই খেয়াল করি, এটার খেয়াল করে দেখো এইখানে কিন্তু পিওএফ আছে, তাই না? এই যে এটা হচ্ছে পিওএফ, তার মানে এখানে পিওএফ আছে। তাহলে লিড 2তে যদি পিওএফ থাকে তাহলে একরকম ডায়াগনোসিস হবে, যদি পিওএফ না থাকে তাহলে আরেকরকম ডায়াগনোসিস হবে। যদি লিড 2তে পিওএফ না পাও, মনে করো পিওএফ অ্যাবসেন্ট আছে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে 3টা। কী কী? একটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ফিব্রিলেশন। এই 3টার যে কোনো একটা ডায়াগনোসিস হবে যদি আমরা পিওএফ লিড 2তে না পাই। তাহলে এই 3টাকে এখন কী করে আমরা ডায়াগনোসিস করব? আচ্ছা, আমরা স্টেপ 1-এ কী দেখেছিলাম, রিদম রেগুলার নাকি ইরেগুলার, সাথে হার্ট রেট ক্যালকুলেট করেছিলাম। স্টেপ 1-এ দেখা গেল আমাদের রিদমটা কী হলো, ইরেগুলার। রিদম যদি ইরেগুলার হয়, বা এক্স্যাক্টলি বলতে গেলে ইরেগুলার মানে একেবারে বিজয়, কোনো প্যাটার্নই নেই, একটা 3 ঘর পরে, একটা 2 ঘর পরে, আবার একটা 3 ঘর পরে, একটা 5 ঘর পরে, একটা 7 ঘর পরে, একটা 10 ঘর পরে, এরকম যদি কিউআরএস কমপ্লেক্স থাকে সেটাকে আমরা বলি ইরেগুলার। তাহলে আমাদের পিওএফ অ্যাবসেন্ট থাকে এবং সেই সাথে আমাদের রিদম ইরেগুলার যদি হয় সেটাকে আমরা ডায়াগনোসিস করবো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হিসেবে, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস হয়ে গেল। এখন মনে করি আমাদের রিদম রেগুলার, তখন কী করবো আমরা, রিদম রেগুলার যদি হয় তাহলে ডায়াগনোসিস 2টা হতে পারে, একটা হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এই দুটো এখন কী করে ডিফারেন্স করবো, এইখানে দেখবো আমরা কিউআরএস কমপ্লেক্স। আমরা একটু আগেই বলেছিলাম কিউআরএস কমপ্লেক্স নর্মালি 2 থেকে 3 স্মল বক্স পর্যন্ত হয়ে থাকে। এর যদি বেশি হয় আমরা ওয়াইড বলি, কম হলে সেটাকে আমরা বলি ন্যারো। যদি কিউআরএস কমপ্লেক্স ন্যারো হয় বা 2 ঘরের কম হয় তখন ডায়াগনোসিস হচ্ছে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ইজি। আর যদি কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হয় বা 3 ঘরের বেশি থাকে তখন ডায়াগনোসিস হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ইজি, ঠিক আছে? তাহলে আমাদের 3টা ডায়াগনোসিস হয়ে গেল। তাহলে আমাদের মোট 5-7টা ইসিজি ছিল, এই যে এই 5-7টা ইসিজির ভিতরে 3টা ডায়াগনোসিস অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা প্রথমে দেখব রিদম স্ট্রিপে বা 2 নম্বর স্ট্রিপে বা 2 নম্বর ওয়েভে। এই 2 নম্বর লিডে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে রিদমটা কীরকম আছে, রেগুলার নাকি ইরেগুলার, হার্ট রেট ক্যালকুলেট করে ফেলবো, তারপর দেখব পিওএফ আছে কিনা। যদি পিওএফ না থাকে ডায়াগনোসিস 3টা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এখন যদি রিদম ইরেগুলার হয় তাহলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস কনফার্মড, যদি রেগুলার হয় তাহলে 2টা হতে পারে, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। সেক্ষেত্রে আমরা কিউআরএস কমপ্লেক্সটা দেখবো এই 2 নম্বর লিডেই। যদি কিউআরএস কমপ্লেক্স 2 ঘরের কম হয় তাহলে ন্যারো কিউআরএস। এই ন্যারো কিউআরএস কার বৈশিষ্ট্য, ন্যারো কিউআরএস বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। আর যদি 3 ঘরের বেশি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, সেটা হচ্ছে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়ার বৈশিষ্ট্য। 3টা ডায়াগনোসিস শেষ। এখন এই 2 নম্বর স্টেপেই আমরা যদি পিওএফ প্রেজেন্ট পাই, পিওএফ প্রেজেন্ট পেলে আমাদের হচ্ছে 3টা ডায়াগনোসিস হতে পারে। এটা নর্মাল ইসিজি হতে পারে, অথবা এটা হার্ট রেট যদি 60 এর কম হয় তাহলে একরকম ডায়াগনোসিস হবে, যেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। হার্ট রেট যদি 100 এর বেশি হয় যেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া, একরকম ডায়াগনোসিস হবে। তাহলে ধরলাম নর্মাল ইসিজি পেয়ে গেছি, আর কিছু করার দরকার নেই, নর্মাল ইসিজি তো নর্মাল ইসিজি। কিন্তু যদি নর্মাল না হয়, যদি ব্র্যাডিকার্ডিয়া হয় তাহলে 3টা জিনিস হতে পারে। এটা হতে পারে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া,
হতে পারে কমপ্লিট হার্ট ব্লক, হতে পারে ইনফিরিয়র এমআই। তাহলে আমরা পিওএফ যদি প্রেজেন্ট থাকে তখন আমরা হার্ট রেটের সাথে কম্পেয়ার করে দেখবো এটা কি পিওএফ প্রেজেন্টাসের সাথে এটা কি ব্র্যাডিকার্ডিয়া কিনা। ব্র্যাডিকার্ডিয়া যদি হয় বা 60 এর কম হয় যদি হার্ট রেট, তাহলে আমরা তিনটা জিনিস চিন্তা করবো, এটা হতে পারে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, হতে পারে কমপ্লিট হার্ট ব্লক, হতে পারে ইনফিরিয়র এমআই। তাহলে এই তিনটার ভিতরে আমরা কী করে ডিফারেন্সিয়েট করব? এই যে ব্র্যাডিকার্ডিয়া যে তিনটা পেলাম এই তিনটার ভিতরে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য প্রথম স্টেপে কী করবো, আমরা পিআর ইন্টারভ্যালের দিকে দেখাবো। ওই সেই পিআর ইন্টারভ্যাল যেটা আমরা একটু আগেই দেখলাম। এই পিআর ইন্টারভ্যাল যদি নর্মাল হয়, পিআর ইন্টারভ্যাল যদি নর্মাল হয়, ডায়াগনোসিস হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া কনফার্ম। তাহলে পিওএ প্রেজেন্ট, হার্ট রেট কম, আর আমাদের পিআর ইন্টারভ্যাল নর্মাল, তাহলে ব্র্যাডিকার্ডিয়া শেষ। আবারও আমরা পিআর ইন্টারভ্যাল দেখব। এখন যদি পিআর ইন্টারভ্যাল নর্মাল না, এটা ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে এক জায়গায় পিআর ইন্টারভ্যাল দেখলেন 2 ঘর, এক জায়গায় আবার 3 ঘর, এক জায়গায় আবার 4 ঘর, এক জায়গায় আবার 7 ঘর, এক জায়গায় আবার 1 ঘর, এক জায়গায় আবার 5 ঘর, এরকম যদি এক এক জায়গায় এক এক রকম হয় সেটাকে আমরা বলি ভেরিয়েবল পিআর ইন্টারভ্যাল। এই পিআর ইন্টারভ্যাল যদি ভ্যারিয়েবল হয় এবং হার্ট রেটটা ব্র্যাডিকার্ডিয়া হয় যেটা মোটামুটি 40 এর কাছাকাছি, তখন ডায়াগনোসিস হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক কনফার্ম। তাহলে 5টা ডায়াগনোসিস আমাদের ইজিলি হয়ে গেল খালি একটা স্টেপের ভিতরেই। এখন তো আরও 3টা স্টেপ বাদ আছে, তাই তো? তাহলে হচ্ছে আমাদের কী দেখলাম আমরা, পিওএ প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে আমাদের ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, অথবা নর্মাল ইসিজি হতে পারে। ব্র্যাডিকার্ডিয়া হলে আমরা 3টা ডায়াগনোসিস চিন্তা করবো, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সেক্ষেত্রে পিআর ইন্টারভ্যাল যদি নর্মাল থাকে তাহলে কমপ্লিট হার্ট ব্লক, যদি পিআর ইন্টারভ্যাল ভেরিয়েবল হয় তাহলে। আর বাকি থাকলে ইনফিরিয়র এমআই। তাহলে ইনফিরিয়র এমআই কী করে ডায়াগনোসিস করবো? এবার আমরা এসটি সেগমেন্টের দিকে তাকাবো। পিআর ইন্টারভ্যালের কাহিনী শেষ, এবার আমরা এসটি সেগমেন্টের দিকে তাকাবো। এসটি সেগমেন্টের দিকে তাকিয়ে যদি আমরা এরকম পাই যে আমাদের এসটি সেগমেন্টটা ইলিভেট হয়ে গেছে, এসটি সেগমেন্টটা ইলিভেট হয়ে গেছে, এটা লিম্ব লিডে 1 ঘরের বেশি আর চেস্ট লিডে 2 ঘরের বেশি, এবং সেই সাথে টিওএফটা ইনভার্সন হয়ে গেছে। মানে টিওএফ তো নর্মালি এরকম থাকে, তাই না? কিন্তু টিওএফ যদি এরকম হয়ে যায় এটাকে আমরা বলি ইনভার্সন। তাহলে এটা হচ্ছে টিওএফ ইনভার্সন। টিওএফ ইনভার্সন যদি হয়ে যায় আর এসটি সেগমেন্ট যদি এলিভেশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ইনফিরিয়র এমআই। মনে থাকবে। কিন্তু এগুলো কোথায় হওয়া লাগবে? এমআই ডায়াগনোসিসের জন্য আমরা লিডগুলো স্পেসিফিক করা থাকে। এটা আমরা দেখবো হচ্ছে লিড 2-3 এভিএফে। এই 2-3 এভিএফে যদি এসটি এলিভেশন আর টি ইনভিউশন পায় তাহলে আমরা ইনফিরিয়র এমআই বলবো। অন্য লিডে পেলে অন্য এমআই হবে, এমআই হবে কিন্তু অন্য টাইপের এমআই। ঠিক আছে, সেটা একটু পরে আমরা বলবো। তাহলে আমাদের 6টা ডায়াগনোসিস হয়ে গেল। প্রথমটা আমরা পিওএফ অ্যাবসেন্ট থাকলে 3টা হবে, পিওএফ প্রেজেন্ট থাকলে 3টা হবে। 6টা ডায়াগনোসিস শেষ। আর বাকি আছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা স্টেপ 3তে চলে আসি। আচ্ছা এখনও স্টেপ 2 তো শেষ হয়নি। এবার হচ্ছে আমরা ব্র্যাডিকার্ডিয়া পাইলে তাহলে ওরকম হবে। এখন যদি আমরা ট্যাকিকার্ডিয়া পাই, পিওএ প্রেজেন্ট আছে এবং সেটা আমরা ট্যাকিকার্ডিয়া পেলাম, তাহলে ডায়াগনোসিস কী হবে? ডায়াগনোসিস 2টা হতে পারে, একটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া অথবা অ্যান্টেরিয়র এমআই। অ্যান্টেরিয়র এমআই আমরা কোন কোন লিডে দেখি? আমরা V1 থেকে V4 বা V3 এই বরাবর আমরা হচ্ছে অ্যান্টেরিয়র এমআই দেখি, মনে থাকবে। আর যদি V1 থেকে V6 হয় সেটাকে আমরা বলি এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই, তাই তো? এখন খেয়াল করে দেখুন, এখন তাহলে এটা কি সাইনাস ট্যাকিকার্ডিয়া নাকি অ্যান্টেরিয়র এমআই, এটা কী করে বুঝবো? আমরা দেখবো হচ্ছে চেস্ট লিডগুলোতে V1 থেকে V6। এই V1 থেকে V6-এ যদি আমরা এসটি এলিভেশন পাই আর টি ইনভার্সন পাই, এসটি এলিভেশন আর টি ইনভার্সন পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র এমআই কনফার্ম। আর যদি এসটি এলিভেশন টি ইনভার্সন না পায় তাহলে সেটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া কনফার্ম। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের মোটামুটি ডায়াগনোসিস। এখন আমরা বাকি 2টা স্টেপ দেখব। বাকি 2টা স্টেপে আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং বাকি এমআইগুলো ডায়াগনোসিস করব। এখন আমরা 2টা স্টেপে কী করছি? প্রথমে আমরা হার্ট রেট রিদম দেখছি, দ্বিতীয় স্টেপে আমরা হচ্ছে পিওএফ প্রেজেন্ট নাকি অ্যাবসেন্ট সেটা দেখছি। 3 নম্বর স্টেপে আমরা দেখব আরওএফ দেখব। আরওএফ পথে দেখব V1 থেকে V6-এ। আমরা একটু আগেই বললাম যে আরওএফটা নর্মালি V1-এ ছোটো হয়, তার থেকে একটু বড় হয় V2-তে, তার থেকে একটু বড় V3-তে, এইভাবে বড় হতে হতে V6 পর্যন্ত বা V5 পর্যন্ত যায়। এটাকে আমরা বলি নর্মাল আরওএফ প্রোগ্রেশন। যদি এরকম না হয়, দেখা যায় কোনোটাই বড় কোনোটাই ছোটো, কোনোটাই বড় কোনোটাই ছোটো, উল্টাপাল্টা হয়, সেটাকে আমরা বলি পোর আরওএফ প্রোগ্রেশন। তো পোর আরওএফ প্রোগ্রেশন যদি পায়, আমাদের ডায়াগনোসিস 3টা মনে রাখবেন। এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, এটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, এটা মাইকোটিল ইনফেকশন হতে পারে। তো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আমাদের লাগবে না, এখানে আমরা মাথা ঘামাবো না, কিন্তু এমআইটা আমাদের লাগবে, এলভিএস আমাদের লাগবে, এই জন্য আমরা মাথা ঘামাবো। আচ্ছা, তারপরে আমরা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি একটি শিখবো, ঠিক আছে? এখন আসুন, আমরা বললাম V1 যেটা, V1-এ আরওএফটা ছোটো হয়। এখন আপনি দেখলেন যে V1 যেই লিডটা আছে, এই লিডে হচ্ছে আমাদের আরওএফটা 7 ঘরের বেশি। 7 ঘরের বেশি যদি হয় তখন সেটা আমরা ডায়াগনোসিস কি? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কনফার্ম। V1-এ আরওএফ যদি 7 ঘরের বেশি বড় হয়
মানে লম্বায়, উচ্চতায় বা অ্যাম্প্লিটিউডে, তাহলে সেটা আরভিএইচ বা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। সাথে আরেকটা ফিচার আমরা পেতে পারি যে সেটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন পেতে পারি, এবং সেই সাথে যদি এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন পাই তখন সেটাকে আমরা বলবো স্ট্রেইন। স্ট্রেইন মানে ইস্কেমিয়া, ঠিক আছে? তার মানে আমরা তখন আমরা ডায়াগনোসিস করবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। সেই সাথে আমাদের V5 V6-এর এসওয়েভটা অনেক ডিপ হবে। নর্মালি তো এসওয়েভ V5 V6 ছোটো হওয়ার কথা, ওই যে বললাম আর ওয়েভের ঠিক উল্টো হবে এসওয়েভ, ঠিক আছে? গেল। এখন দেখলাম আমরা টল আর ওয়েভ পেয়েছি, কিন্তু সেটা V1-এ না, এটা V5 V6-এ 25 ঘরের বেশি। ওই যে একটু আগেই বললাম নর্মালি 25 ঘরের কম হবে V5 V6-এ আর ওয়েভ। যদি এটা থেকে বেশি হয় তো সেটাকে আমরা ডায়াগনোসিস করবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, কনফার্ম। এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে আরও কিছু ফিচার আমরা পেতেও পারি, নাও পারি। সেটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আর হচ্ছে এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন। এখন এই অ্যাক্সিস ডেভিয়েশন কি এখনই বলছি, সমস্যা নেই। এখন যদি এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন পেয়ে যান আপনি V5 V6-এ সাথে, মানে V5 V6-এর লম্বা আর ওয়েভের সাথে, তখন সেটা ডায়াগনোসিস হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, মানে এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন পেলে, নট ইলিভেশন, এটা মনে রাখতে হবে। ডিপ্রেশন আর ইনভার্সন পেলে সেটা হচ্ছে স্ট্রেইন। এখন ডায়াগনোসিসের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ব্যবহার করি আমরা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তো এটা সব থেকে ভালো ডায়াগনোসিস করাতে হচ্ছে এই ক্রাইটেরিয়া দিয়ে, যেটা দেখালাম আমি। তার মানে হচ্ছে যদি আমাদের V5 V6-এ আমাদের আর ওয়েভটা 25 ঘরের বেশি হয়, প্লাস আমাদের এস ওয়েভটা V1-এ যতটুকু হয় তার সাথে যোগ করলে যদি 35 ঘরের বেশি হয়, তখন সেটাকে আমরা কনফার্মলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে পারি। বা এভাবে বলতে পারি যে V1 লিডে যে এস ওয়েভ, তার যে উচ্চতা বা মানে ডেপথ বা নিম্নতা, সাথে আর ওয়েভ হচ্ছে V5 V6-এর যে উচ্চতা, এটা যোগ করলে যদি 35-এর বেশি হয় তাহলে সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কনফার্ম। সাথে যদি এসটি ডিপ্রেশন টি ইনভার্সন থাকে সেটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন, ঠিক আছে? তাহলে আমাদের হাইপারট্রফি ডায়াগনোসিস করা শেষ। এখন আসি, যদি আর ওয়েভ প্রোগ্রেশন পোর হয়, সাথে এসটি ইলিভেশন পাই, নট ডিপ্রেশন, এসটি ইলিভেশন এবং টি ইনভার্সন পাই ইন কন্টাজিয়াস লিড। কন্টাজিয়াস লিড মানে আমাদের হার্টকে দেখার জন্য আমাদের যে ইসিজি 12টা লিড ব্যবহার করি, এই লিডগুলো এক একটা লিড এক এক প্লেন থেকে দেখে বা এক এক সাইড থেকে দেখে, কেউ উপর থেকে, কেউ নিচ থেকে, কেউ সাইড থেকে, কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে। তো এগুলোকে আমরা বলি কন্টাজিয়াস লিড। কিছু লিড আছে সবগুলো সামনে থেকে দেখে, যেমন V1 থেকে V6, এগুলো কিন্তু সব সামনে থেকে দেখে। আবার 2-3 AVF ইজ এ লিম লিড, এগুলো কিন্তু নিচ থেকে দেখে হার্টকে। তার মানে এগুলোকে আমরা বলি কন্টাজিয়াস লিড বা কন্টিগিউয়াস লিড, ঠিক আছে? এখন এরকম যদি কন্টিগিউয়াস লিডে বা কন্টিজিয়াস লিডে আমরা এসটি ইলিভেশন পাই, সাথে টি ইনভার্সন পাই, তখন সেটা ডায়াগনোসিস হবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এখন এই যে কন্টিগিউয়াস লিড বা কন্টিজিয়াস লিড, এটা একটু আমাদের মনে রাখতে হবে যে ইনফিরিয়র এমআই যদি হয় তাহলে আমাদের লিড 2-3 AVF এই তিনটাতে সমস্যা পাবো, মানে এসটি ইলিভেশন পাবো, টি ইনভার্সন পাবো। যদি এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র পাই তাহলে V1 থেকে V6-এর সমস্যা হবে। যদি অ্যান্টেরিয়র সেপ্টাল পাই তাহলে V1 to V3 বা V4 এই পর্যন্ত সমস্যা হবে। লেটারাল যদি হয় তাহলে হচ্ছে আমাদের লিড 1 AVL V5 V6 এই তিনটা লিডের সমস্যা হবে। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। তো মেইনলি আমরা অ্যান্টেরিয়র সেপ্টাল আর হচ্ছে ইনফিরিয়র, এই তিনটাই মেইনলি আমরা পাই। তাহলে এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো খুব ইজিলি। আমাদের তিনটা স্টেপ শেষ। এখন আসি আমরা অ্যাক্সিসের কথা বললাম, যে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা খুব ইজি। আমরা জাস্ট কী করবো, কোনো একটা ইসিজি পেপার পেলে সেটা হচ্ছে লিড 1 আর লিড 2-তে দেখাবো। যদি লিড 1-এর যে ডিফ্লেকশন, এটা কিউআরএসের যে ডিফ্লেকশন, এটা যদি উপরে হয় আর লিড 2-তে যদি মানে নিচে হয়, সেটাকে আমরা বলবো লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর উল্টা যদি হয়, মানে লিড 1-এ আমাদের যে ডিফ্লেকশন কিউআরএসের এটা নিচে আর লিড 2-তে উপরে, সেটাকে আমরা বলবো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। এটা জানলে চলবে, এক্সট্রিম অ্যাক্সিস আমাদের লাগবে না। তাহলে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন বুঝলাম আমরা। লিড 1-এ উপরের দিকে, লিড 2-তে নিচের দিকে, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কি লিড 1-এই নিচে, লিড 2-তে উপরে, মানে উল্টা। তাহলে এখানে দেখুন এটা কি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন নাকি লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, খেয়াল করে দেখুন। লিড 1-এ উপরের দিকে ডিফ্লেকশন, লিড 2-তে নিচের দিকে ডিফ্লেকশন। তাহলে লিড 1-এ যদি উপরে হয়, লিড 2-তে যদি নিচে হয়, তাহলে সেটা কি, এটা হচ্ছে লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, এটা হচ্ছে LAD, লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। আর এর উল্টা যদি হয়, লিড 1-এই দেখুন নিচে, লিড 2-তে উপরে, এটা কি, তাহলে এটা হচ্ছে নিচে, এটা উপরে, এটা কি, এটা হচ্ছে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। মনে থাকবে, এটা হচ্ছে অ্যাক্সিস, আর কিছু না। এখন হচ্ছে স্টেপ 4, লাস্টের স্টেপ। এই স্টেপটা আসলে আমাদের অলরেডি বলা হয়ে গেছে, আমি এক্সট্রা জাস্ট অ্যাড করে দিচ্ছি, কিন্তু এটা অলরেডি বলা হয়ে গেছে আমাদের 3 নম্বর স্টেপের 3 নম্বর পয়েন্টে। এটা অলরেডি বলা হয়ে গেছে, জাস্ট এটা আরেকবার এখানে অ্যাড করে দিচ্ছি স্টেপ 4 হিসেবে, যে আমরা এসটি ইলিভেশন দেখবো, টি ইনভার্সন দেখবো এবং প্যাথোলজিক্যাল কিউএফ দেখবো আমাদের হচ্ছে কন্টিজিয়াস লিডগুলোতে। এখন এইখানে স্টেপটা এই কারণে অ্যাড করছি যে আমাদের প্যাথোলজিক্যাল কিউএফ নিয়ে একটু জানা লাগবে, যে প্যাথোলজিক্যাল কিউএফ জিনিসটা কি। প্যাথোলজিক্যাল কিউএফ হচ্ছে আমাদের V1 V3, এই V1 থেকে V3-তে কোনো দিনই কোনো কিউএফ থাকবে না। যদি কিউএফ থাকে যতটুকুই থাকলেই সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল। তারপরে আমাদের কিউএফের যে ডেপথ, মানে নিচের দিকে কতটুকু যায়, সেটা যদি 2 ঘরের বেশি হয়,
এবং এটা যদি মোর দ্যান 2 অর ইকুয়াল মানে 2 বা তার বেশি কন্টাগিউস লিডে আমরা পাই, সেটাকে আমরা বলবো প্যাথোলজিক্যাল কি ওয়েভ। তাহলে প্যাথোলজিক্যাল কি ওয়েভ কি? V1 থেকে V3 লিডে যে কোনো কি ওয়েভ, আর অ্যামপ্লিটিউড যদি 2 ঘরের বেশি হয়, 2টা বা তার বেশি লিডে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্যাথোলজিক্যাল কি ওয়েভ। প্যাথোলজিক্যাল কি ওয়েভের ইম্পর্টেন্সটা কি? প্যাথোলজিক্যাল কি ওয়েভ আসলে ইনফার্কশন বা নেক্রোসিসকে ডিটেক্ট করে। আমরা জানি মায়োকার্ডিয়াল ইনফার্কশন যখন হয়, প্রথমেই আমাদের ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়ার পরে ইনজুরি হয়, ইনজুরির পরে লাস্টে গিয়ে ইনফার্কশন হয়, নেক্রোসিস হয়। তো এই ইনফার্কশন বা নেক্রোসিস যখন ডেভেলপ করবে তখনই প্যাথোলজিক্যাল কি ওয়েভ পাওয়া যাবে। এই কারণে যাদের একবার আমরা যদি মায়োকার্ডিয়াল মাসেল তো আসলে পার্মানেন্ট টাইপ অফ মাসেল, এটা রিজেনারেট করতে পারে না। এই কারণে যার জীবনে একবার এমআই হয়, তার সারা জীবন যদি মানে আপনি ইসিজি করতে থাকেন, 1-2 বছর পরে, 3 বছর পরে, 10 বছর পরে ইসিজি করলেও তার দেখা যাবে প্যাথোলজিক্যাল কি ওয়েভ আছে। এটাকে আমরা বলি ওল্ড এমআই। ঠিক আছে, এটা মানে খারাপ কিছু না, এমআই অলরেডি হয়ে গেছিলো আগে, যেটা আমরা ট্রিট করেছি, এখন ভালো হয়ে গেছে, কিন্তু সেই ইনফাকশন এরিয়াটা রয়ে গেছে, কারণ এটা যেহেতু মায়োকার্ডিয়াল মাসেল আমাদের রিজেনারেট করতে পারে না, এই কারণে এইটা ইম্পর্টেন্স। আবার অ্যাকিউট এমআইতেও আমরা হচ্ছে এটা পেতে পারি। অ্যাকিউট এমআইতে পাবো কখন? যখন হচ্ছে এমআইটা অনেক দূর প্রোগ্রেস করে গেছে, মানে এমআই প্রোগ্রেস করতে করতে নেক্রোসিস বা ইনফাকশন পর্যন্ত চলে গেছে, তখনও আমরা হচ্ছে অ্যাকিউট এমআইতে এই প্যাথোলজিক্যাল কিউ পেতে পারি। এখন আসি, কয়েকটা কথা আমরা মনে রাখবো যে যখন আমরা এমআই ডায়াগনোসিস করবো, যে আমরা যদি শুধুমাত্র টি ইনভার্সন পাই, এসটি ইলিভেশন যদি না পাই, সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন না বলে ইসিজি পেপার যদি আমাদের হাতে এরকম কোনো কিছু আসে যেখানে আমরা এসটি ইলিভেশন পাচ্ছি না কিন্তু টি ইনভার্সন আছে, সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া বলার চেষ্টা করবো। কেমন? কারণ আসলে টি ইনভার্সনটা মিলে আমাদের ইস্কেমিয়াকে সিগনিফাই করে বা ডিনোট করে। আর এসটি ইলিভেশন যদি পাই, সেটাকে আমরা ইনফাকশন বলতে পারবো, সাথে প্যাথোলজিক্যাল কিউ থাকতেও পারে, নাও পারে। এখন আসি, তাহলে ইসিজিতে আমাদের কী কী সেন্স হয় মায়োকার্ডিয়াল ইনফাকশনে? প্রথমে হচ্ছে আমাদের হাইপার অ্যাকিউট টি ওয়েভ পাবো যখন ইনজুরি হবে মায়োকার্ডিয়াল। তারপরে আস্তে আস্তে কীভাবে আমাদের ইস্কেমিয়া ইনজুরি ডেভেলপ করবে। প্রথমে ইস্কেমিয়া হয়, কেমন? প্রথমে ইস্কেমিয়া হবে, তারপরে ইনজুরি হবে। তো প্রথমে আমরা কী পাই? সাথে সাথে যদি ইসিজি করে ফেলি আমরা উইথিন মিনিটস, মানে চেস্ট পেন শুরু হওয়া, তার মানে একটা বড় টি ওয়েভ, এটাকে আমরা বলি হাইপার অ্যাকিউট টি ওয়েভ, আমাদের লাগবে না। যদি এসটি ইলিভেশন পাই, এটা আমরা মায়োকার্ডিয়াল ইনজুরি সিগনিফাই করে, এটা মানে অ্যাকিউট বলতে হলে অবশ্যই এসটি ইলিভেশন থাকা লাগবে। তারপর টি ওয়েভ ইনভার্সন হবে, এটা হচ্ছে ইস্কেমিয়া ডিটেক্ট করে। আর প্যাথোলজিক্যাল কি ওয়েভ কখন পাবো? যখন আমরা হচ্ছে অনেক সময় ক্রস করে গেছে, প্রায় আওয়ার্স টু ডেজ, এবং ইরিভার্সিবল ইনফেকশন হয়ে গেছে। ইম্পর্টেন্ট আমাদের জন্য। এখন রিসিপ্রোকাল লিড চেঞ্জেস ইন এমআই দেখা যায় যে আমাদের পোস্টেরিয়র সারফেস যেটা আছে হার্টের, আমরা কোনো দিন ইসিজি লিড দেখেছো যে আমাদের পিঠে লাগানো হয়েছে, কিন্তু পিঠেই তো আমাদের হার্টের পোস্টেরিয়র সাইড, কিন্তু পিঠের দিকে লাগানো হয় না। এই কারণে পোস্টেরিয়র এমআই ডায়াগনোসিসের জন্য আমাদের রিসিপ্রোকাল চেঞ্জগুলো দেখা হয়। তাছাড়াও নর্মাল যে আমাদের ইসিজিগুলো দেখি, সেখানে রিসিপ্রোকাল চেঞ্জ থাকতে পারে। রিসিপ্রোকাল চেঞ্জ মানে ধরো আমাদের হার্টেরকে তো আমরা বিভিন্ন জায়গা থেকে দেখি, বিভিন্ন প্লেন থেকে দেখি। তো এই যে লিড 1, তারপরে V5, V6, এগুলো কী করছে? এগুলো আমাদের লেফট সাইড বা লেফট লেটারাল সাইড থেকে আমাদের হার্টকে দেখছে। তো লেফট লেটারাল সাইডে যদি এমআই হয়, এখানে যদি আমাদের এসটি ইলিভেশন পাই, টি ইনভার্সন পাই, এর অপোজিট লিডে যে চেঞ্জগুলো হবে, মানে V1, V2তে, এগুলোকে আমরা বলি রিসিপ্রোকাল চেঞ্জ। তো এইখানে যেহেতু টি ইনভার্সন, এসটি ইলিভেশন পাইছি, এদিকে উল্টা, তাহলে রিসিপ্রোকাল চেঞ্জ কী হবে? এইখানে টি বড় হয়ে যাবে আর এসটি ডিপ্রেশন হয়ে যাবে, এটাকে আমরা বলি রিসিপ্রোকাল চেঞ্জ। এটা কয়েকটা জায়গায় পাওয়া যায়, কেমন? তো আমাদের যে ইসিজিগুলো পাই না, ওইখানে অনেক ক্ষেত্রে আমাদের কলেজে যে ইসিজি আছে, ওইখানে আমরা একটাতে রিসিপ্রোকাল চেঞ্জ পেয়েছিলাম। এই কারণে আসলে এটা আমরা দিয়ে রেখেছি। আসলে এটা একটু দেখে রাখতে পারো, নাহলে ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডিলেমা হয়ে যেতে পারে যে কী রে, আমরা এখানে দেখছি ইনফিরিয়র এমআই, আবার ওইখানে হচ্ছে অ্যান্টিরিয়র লিডগুলোতে দেখা যাচ্ছে যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন আছে, আবার টিটা অনেক বড় হয়ে গেছে। এটা কেন? এটা আসলে মানে প্যাথোলজিক্যাল কিছু না, এটা জাস্ট ইনফিরিয়র এমআই হওয়ার কারণে ওইখানে আমাদের লিডগুলো রিসিপ্রোকাল চেঞ্জ হয়েছে। ঠিক আছে, ভাবার সময় ধরতেও পারে যে এইগুলো কি, তুমি তো বললে ইনফিরিয়র এমআই, তাহলে এখানে আমাদের এসটি সেগমেন্টে ডিপ্রেশন কেন হয়েছে বা টি ওয়েভটা অনেক বড় কেন হয়ে গেছে, তখন এটা বলতে হবে যে স্যার এইগুলো রিসিপ্রোকাল চেঞ্জ। তো এরকম রিসিপ্রোকাল চেঞ্জ হতে পারে। ইনফিরিয়র ক্ষেত্রে আমরা 1 AVL পেতে পারি রিসিপ্রোকাল চেঞ্জ, হাইলেটারাল ক্ষেত্রে আমরা 2-3 AVP পেতে পারি, অ্যান্টিরোসেপ্টালের ক্ষেত্রে আমরা ইনফিরিয়র লিডগুলোতে পেতে পারি। ঠিক আছে, তো এই অ্যান্টেরিয়র আর ইনফিরিয়র এইটা অ্যাটলিস্ট আপনারা মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবো ইনফিরিয়র আর যে অ্যান্টিরোসেপ্টাল, এইগুলো রিসিপ্রোকাল চেঞ্জ বেশি পাওয়া যায়। এখন ধরুন আমরা ইসিজি তাহলে ডায়াগনোসিস করা শিখে গেলাম। কী বললাম আমি? প্রথমে আমরা দেখবো লিড টুতে দেখবো আমরা রিদম কীরকম, রিদম রেগুলার নাকি ইরেগুলার, তারপরে হার্ট রেট ক্যালকুলেট করে ফেলবো। 2 নম্বর স্টেপে আমরা দেখবো লিড টুতে পিওএফ আছে কিনা, পিওএফ যদি না থাকে 3টা ডায়াগনোসিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তখন আমরা আগের স্টেপে দেখবো যে আমাদের হার্ট রেট কীরকম ছিল,
রিদম কীরকম ছিল, এটা কি রেগুলার নাকি রেগুলার? ইরেগুলার হলে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস কনফার্ম। যদি রেগুলার হয় তাহলে আমরা কিউআরএস কমপ্লেক্স দেবো। কিউআরএস কমপ্লেক্স যদি ন্যারো হয় তাহলে এসবিটি বা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, যদি ওয়াইড হয় তাহলে ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। তারপরে আমরা কী করবো, মনে করলাম পি ওয়ে প্রেজেন্ট আছে, পি ওয়ে প্রেজেন্ট থাকলে সেটা কি ট্যাকিকার্ডিয়া নাকি ব্যাডিকার্ডিয়া সেটা দেখবো। যদি ব্যাডিকার্ডিয়া হয় ডায়াগনোসিস আমাদের তিনটা, সাইনাস ব্যাডিকার্ডিয়া হতে পারে, কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, ইনফিরিয়র এমআই হতে পারে। সেক্ষেত্রে আমরা পিআর ইন্টারভেলের দিকে তাকাবো। পিআর ইন্টারভেল যদি নর্মাল হয় তাহলে আমাদের সাইনাস ব্যাডিকার্ডিয়া, যদি ভ্যারিয়েবল হয় তাহলে কমপ্লিট হার্ট ব্লক। আর যদি এসটি সেগমেন্ট এলিভেশন পাই, টি ওয়েভ ইনভার্সন পাই, 2-3 এভিএফ এই তিনটা লিডে, তাহলে সেটাকে আমরা ইনফিরিয়র এমআই ডায়াগনোসিস করবো। আর যদি পি ওয়েভ প্রেজেন্ট থাকে সাথে ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে ডায়াগনোসিস আমাদের দুইটা, একটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে আর একটা হচ্ছে অ্যান্টিরিয়র এমআই হতে পারে। সেক্ষেত্রে আমরা অ্যান্টিরিয়র লিড মানে V1 থেকে V4 বা V6 এই লিডগুলোতে আমরা দেখবো যে আমাদের এসটি এলিভেশন এবং টি ইনভার্সন আছে কিনা, তাহলে সেটা এমআই, আর না থাকলে সেটা সাইনাস ট্যাকিকার্ডিয়া। আর স্টেপ 3-তে আমরা কী করবো, আমরা আরওএফগুলো দেখবো। আরওএফ যদি V5 V6-এ 25 ঘরের বেশি হয়ে যায় সেটাকে আমরা বলবো লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি। আর যদি V1-এ 7 ঘরের বেশি হয়ে যায় সেটাকে আমরা বলবো রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি। সাথে যদি এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন থাকে সেটাকে আমরা বলবো স্ট্রেইন। আর পোর আরওএফ প্রোগ্রেশন থাকলে যদি কন্টাকিয়াস লিডগুলোতে আমরা এসটি এলিভেশন পাই আর হচ্ছে টি ইনভার্সন পাই, সেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডায়াগনোসিস করবো। অ্যাক্সিস আমরা শিখলাম। আর 4 নম্বর স্টেপে আমরা প্যাথোলজিক্যাল কিউএফ এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশন ডিটেলস দেখব। তাহলে এতটুকুই ছিল হচ্ছে আমাদের ডায়াগনোসিসের ট্রিক। এই 4টা স্টেপ যদি ফলো করি আমরা খুব ইজিলি আমরা আমাদের যে ইসিজিগুলো আসে খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করে দিয়ে আসতে পারবো। এখন তাহলে কী করে প্রেজেন্ট করবো? ডায়াগনোসিস হয়ে গেছে, প্রেজেন্টও করতে হবে। প্রেজেন্ট করবো আমরা জাস্ট বলবো দিস ইজ আ 12 lead ECG showing regular or irregular rhythm, heart rate is এত beats per minute, and axis is normal or right axis deviation is there or left axis deviation is there. তারপরে আমরা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংগুলো বলবো। প্যাথোলজিক্যাল ফাইন্ডিংগুলো কী কী আগেই বলে দিয়েছি, জাস্ট এখানে আরেকবার আমি বলে দিই। আমার এই যে 7টা ইসিজি আসে, 7টা ইসিজি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি পাই এসটি এলিভেটেড তাহলে আমরা কন্টিনিউয়াস লিডে এসটি এলিভেশন পাবো, টি ইনফার্কশন পাবো, প্যাথোলজিক্যাল কিউএফ থাকতেও পারে নাও পারে। আর যদি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয় নন এসটি এলিভেটেড হলে তো এসটি এলিভেশন পাবো। তাহলে এসটি এলিভেটেড যদি না হয় সেক্ষেত্রে আমরা কন্টাকিয়াস লিডগুলোতে এসটি ডিপ্রেশন পাবো, টি ইনভার্সন পাবো, সিমেট্রিক্যাল এবং কিউএফ থাকবে না। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ক্ষেত্রে কী হবে, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, ইরেগুলার রিদম থাকবে, ফিব্রিলারি ওয়েভ এফ ওয়েভ থাকতেও পারে নাও পারে। হার্ট রেট আমাদের 100-এর বেশি হতে পারে কম হতে পারে, নট ইম্পর্টেন্ট যে দুইটা সেই দুইটা হচ্ছে এই প্রথম দুইটা, ঠিক আছে? এই প্রথম দুইটা পাইলে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কি, আমাদের এখানে পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে, রিদম রেগুলার হবে, ন্যারো কিউআরএস থাকবে, হার্ট রেট মোটামুটি 150 থেকে 250-এর ভিতরে থাকে। ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া কী হবে, পিও অ্যাবসেন্ট থাকবে, ওয়াইড কিউআরএস থাকবে এবং হার্ট রেট 100-এর বেশি থাকে, ইউজুয়ালি 140 থেকে 220-এর ভিতরেই থাকে। এটা আবদুল্লাহ স্যারের বইয়ে লেখা আছে আর কি। আর কমপ্লিট হার্ট ব্লক কি, হার্ট রেট 40-এর মোটামুটি কাছে থাকলে, তো এটা খেয়াল করে দেখবা যে মোটামুটি হার্ট রেট যদি কোনো একটা ক্যালকুলেট করে 40-এর কাছাকাছি পাও, ধরে নিবা সেটা হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক হওয়ার চান্সই বেশি। এখানে রিদম রেগুলার থাকে এবং আমরা জানি যে ভ্যারিয়েবল পিআর ইন্টারভ্যাল থাকে, যেটা ডিনোট করে হচ্ছে নো রিলেশনশিপ বিটুইন পিআরএস অ্যান্ড পিওএফ অ্যান্ড কিউআরএস কমপ্লেক্স। তার মানে এভি অ্যাক্টিভ ভেন্টিকুলার ডিসোসিয়েশন থাকে। আর লেফট ভেন্টিকুলার হাইপারট্রফিতে কী হবে, আমাদের আর ওয়েভ হচ্ছে V5 V6-এর 25-এর বেশি থাকবে, অথবা সব থেকে অ্যাকসেপ্টেড মানে মেথড কি, যে এস ওয়েভ ইন V1 প্লাস আর ওয়েভ ইন V5 V6 35 মিলিমিটারের বেশি হবে বা স্মল ঘরের বেশি হবে। সাথে আমরা লেফট অ্যাক্সিস ডিভিয়েশন পেতেও পারি নাও পারি। আর এসটি ডিপ্রেশন আর টি ইনভার্সন যদি থাকে সাথে, সেটাকে আমরা বলবো স্ট্রেইন। তাহলে এগুলোই ছিল হচ্ছে আমাদের ইসিজি ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া। কেউ যদি এতটুকুই মোটামুটি মাথায় ঢোকাতে পারো এই 4টা স্টেপ, তাহলে খুব ইজিলি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এখন আসি, আমাদের ডিএমসিতে এরকম বেশ অনেকগুলো ইসিজি আছে, 24-25টার মতো আমি পেয়েছি আর কি, বিভিন্ন আমাদের ব্যাসের সেই ছবিগুলো আছে, ছবিগুলো থেকে প্লাস পিডিএফগুলো থেকে, সেইগুলো আমি আসলে এখানে অ্যাড করেছি ডায়াগনোসিস করে। তো আমরা একটা দেখি, কয়েকটা দেখি, বাকিগুলো আমি নিজে ডায়াগনোসিস করে মানে গ্রুপে পাঠিয়ে দিব আর কি, যদি পারি আর কি। ভুল হলে তোমরা কারেক্ট করে দিও, সমস্যা নেই, ভুল হতেই পারে। আমরা এই স্টেপগুলো ফলো করি। প্রথমে আমরা কী বলেছিলাম, প্রথমে আমরা দেখব লিড 2-তে, এটা হচ্ছে লিড 2 এখানে ভালো দেখা যাচ্ছে না, আমরা আচ্ছা এটাই দেখি, রিদম স্ট্রিপ নেই, রিদম স্ট্রিপ থাকলে আমরা একদম নিচে চলে যেতাম। যদি রিদম স্ট্রিপ নেই তাহলে আমরা লিড 2-তেই দেখি। লিড 2-তে দেখি আমরা প্রথমে কী দেখব, রিদম মানে কি, এই আর ওয়েভগুলো নর্মাল ইন্টারভ্যাল আসে না, এখানে খেয়াল করি, এই 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আবার 1 ঘর 2 ঘর 3 ঘর, একটু বেশি আছে, তার মানে মোটামুটি আমাদের যে রিদমটা হচ্ছে রেগুলার আছে। রেগুলার রিদম হলে হার্ট রেট আমরা কী করে ক্যালকুলেট করি, 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার বিটুইন 2 আর ওয়েভ। তাহলে এটা একটা আর ওয়েভ, এটা একটা আর ওয়েভ, মাঝখানে লার্জ স্কোয়ার কয়টা আছে, এই একটা, এই দুইটা, এই তিনটা, তাহলে 300 ডিভাইডেড বাই 3, হার্ট রেট কত, 100, তাহলে 100 আমাদের হার্ট রেট, তাহলে হার্ট রেট হয়ে গেল। এবার দেখবো আমরা পি ওয়েভ আছে কিনা, এখানে স্পষ্টত দেখতেই পাচ্ছি আমরা যে এই যে এটা হচ্ছে পি ওয়েভ, তাহলে পি ওয়েভ আছে, এটা হচ্ছে আর ওয়েভ আর এটা হচ্ছে টি,
টি উল্টা দেখা যাচ্ছে, এটা পরে আসছি আমরা কেন, তাহলে পি ওয়েভ আছে। তাহলে প্রথম স্টেপে আমরা হার্ট রেট ক্যালকুলেট করছি, রিদম দেখছি, দ্বিতীয় স্টেপে কি দেখছি, পি ওয়েভ দেখছি। পি ওয়েভ দেখার পরে আমরা কি দেখব, পি ওয়েভ প্রেজেন্ট আছে। পি ওয়েভ প্রেজেন্ট থাকলে আমরা কি খেয়াল করি, এটা কি ব্র্যাডিকার্ডিয়া নাকি ট্যাকিকার্ডিয়া। খেয়াল করে দেখো এটা নট ব্র্যাডিকার্ডিয়া নট ট্যাকিকার্ডিয়া, তার মানে 2 নম্বর স্টেপে ডায়াগনোসিস আমরা করতে পারছি না। এবার আমরা 3 নম্বর স্টেপে আসবো। 3 নম্বর স্টেপে আমরা কি দেখবো, আমরা আর ওয়েভটা দেখবো। তাহলে আর ওয়েভ দেখো V1-এ অনেক বড়, V2-তে একটু ছোট, আবার V3-তে মোটামুটি, আবার V4-এ দেখাই যাচ্ছে না মোটামুটি, তাই না, V5-এ দেখাই যাচ্ছে না, মানে পোর আর প্রোগ্রেশন আছে। পোর আর প্রোগ্রেশন থাকলে আমরা কী চিন্তা করব, এটা হতে পারে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, যদি আসে না আমাদের লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলতে V5 V6-এ আমাদের আর অনেক বড় হওয়া লাগবে, যেহেতু এখানে বড় নেই, তার মানে এটা ভেন্ট্রিকুলার হাইপারট্রফি না। তাহলে আরেকটা ডায়াগনোসিস থাকে একটাই, সেটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফাকশন। মায়োকার্ডিয়াল ইনফাকশন দেখতে গেলে কী হবে, আমাদের কন্টিগিউয়াস লিডগুলোতে আমরা দেখব এসটি ইলিভেশন আর টি ইনভার্সন আছে কিনা। তাহলে এখানে V1-এ দেখো টি ইনভার্সন আছে, দেখো এই যে এটা হচ্ছে আর ওয়েভ, এটা টি দেখো উল্টা, এই যে টি উল্টা, টি উল্টা, এখানে পিও দেখো উল্টা আছে। এটা মাঝে মাঝে থাকতে পারে, কেমন 1 নম্বর লিডে মাঝে মাঝে দেখা যায় পি উল্টা থাকে, এটা মানে সিগনিফিক্যান্ট কোনো কিছু না। আবার 2 নম্বর লিডেও পেতে পারো, মানে এরকম কয়েকটা জায়গায় থাকতে পারে, মাঝে মাঝে আর্টিফ্যাক্টের কারণে বা বিভিন্ন কারণে এগুলো হতে পারে। এগুলো খুব বেশি সিগনিফিক্যান্ট কোনো কিছু না, কারণ পি ইনভার্সন আসলে কোনো ডায়াগনোসিস তুমি ফেলতে পারবে না, সুতরাং এগুলোতে না থাকানোই ভালো। তাহলে আমরা হচ্ছে টি ইনভার্সন পেলাম, সেটা কোথায়, V1-এ। আবার V2-তে দেখো এই যে টি ইনভার্সন আছে, সাথে দেখো এসটি ইলিভেশন আছে, এই যে এইটা হচ্ছে এসটি সেগমেন্ট, কেমন এই যে এইটা হচ্ছে এসটি সেগমেন্ট, এই যে এইখান থেকে যতটুকু দাগ দিলাম এটা হচ্ছে এসটি সেগমেন্ট। আর এইটা হচ্ছে আমাদের টিপি সেগমেন্ট, আইসোলেকট্রিক লাইন। এর থেকে দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরের মতো আছে, তাহলে এটা হচ্ছে এসটি ইলিভেশন। তাহলে এই দেখো লিড 2-তে এসটি ইলিভেশন আছে, লিড 3-তেও দেখো এই যে এসটি ইলিভেশন, লিড 4 এই যে এসটি ইলিভেশন, লিড 5 এই যে এসটি ইলিভেশন, লিড 6 মোটামুটি ঠিকই আছে, কেমন এসটি ইলিভেশন বলা যায় না এটাকে। তাহলে আমরা কী পেলাম, ফিচার পেলাম আমরা হচ্ছে রেগুলার রিদম, একটু লিখে ফেলি, কেমন হার্ট রেট কত, হার্ট রেট হচ্ছে 100, অ্যাক্সিস ডেভিয়েশন কিছু কি আছে, এটাও পজিটিভ এটা পজিটিভ নেই, তাহলে নর্মাল অ্যাক্সিস। তারপরে আমরা কি দেখলাম, এসটি ইলিভেশন আছে, কোথায় এসটি ইলিভেশন কোথায় আছে, এসটি ইলিভেশন আছে আমাদের V2 3 4 5, মানে V2 থেকে V5 পর্যন্ত এসটি ইলিভেশন আছে, বোঝা গেল। তারপরে আমরা কি পেয়েছি, টি ইনভার্সন পাইছি। টি ইনভার্সন কোথায় আছে, V1-এ আছে, V2-তে আছে, V3-তে আছে, V4-এ যদিও টি ভালো করে দেখা যাচ্ছে না, ইনভার্সন আছে, V5-এ নর্মাল আছে মোটামুটি। তার মানে টি ইনভার্সন আছে। টি ইনভার্সন কোথায় আছে, আমাদের V1 থেকে V4 পর্যন্ত। তাহলে এইগুলো থেকে আমাদের ডায়াগনোসিস করতে হবে। তাহলে এসটি ইলিভেশন আর টি ইনভার্সন যদি আমরা পাই, বলেছিলাম কন্টাগিয়াস লিডে, দেখো এখানে V2 থেকে V5, V1 থেকে V4, তার মানে কি অ্যান্টেরিয়র লিডগুলোতে, তাই তো, V1 বাদে, তাহলে আমরা বলতে পারি অ্যান্টেরোসেপ্টাল। তাহলে এটা আসলে এমআই। তাহলে আমাদের ডায়াগনোসিসটা কী হবে, আওয়ার ডায়াগনোসিস ইজ অ্যাকিউট অ্যান্টেরোসেপ্টাল এসটি ইলিভেটেড এমআই। এটাকে আমি অ্যান্টিরিসেপ্টাল কেন বললাম, অ্যান্টিরিসেপ্টাল হচ্ছে V3 থেকে V4-এ যদি আমাদের এসটি ডিভিশন থাকে, সেটাকে আমরা অ্যান্টিরিসেপ্টাল এমআই বলি। এখানে যদি 1 নম্বর লিড থেকে 6 নম্বর লিড পর্যন্ত থাকতো, সেটাকে আমরা বলে এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র। যেহেতু V5 ইনক্লুডেড আছে, এই কারণে আমি অ্যান্টিরোসেপ্টাল বলছি, ঠিক আছে, খালি সেপ্টাল না বলে। তাহলে এটা হচ্ছে অ্যান্টিরোসেপ্টাল এসটি ইলিভেটেড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা হচ্ছে ডায়াগনোসিস। এখন কথা হচ্ছে, তাহলে এই যে 2 নম্বর লিডে 1 নম্বর লিডে এখানে উল্টা টিওয়েভ কেন পারছিলাম, বা এসটি ডিপ্রেশন কেন পারছিলাম, দেখছেন এখানে এসটি ডিপ্রেশন আছে, উল্টা টিওয়েভ আছে। এইগুলো হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ, ওই যে একটু আগেই বললাম, তাই না, এগুলো তো ইনফিরিয়র। তাহলে অ্যান্টেরিয়র সেপ্টালে যেহেতু ঝামেলা হচ্ছে, ইনফিরিয়র লিডে বা 2-3-তে আমরা হচ্ছে দেখুন এসটি ডিপ্রেশন পাচ্ছি, টি ইনভার্সন পাচ্ছি, এগুলো হচ্ছে রিসিপ্রোকাল চেঞ্জ। তাহলে এটা ছিল আমাদের ডায়াগনোসিস, 4টে স্টেপ ফলো করে খুব সহজে। এবার আমরা এটা দেখি, এটা আমরা ডায়াগনোসিস করার চেষ্টা করি, খুব ইজি। আমরা প্রথমে কি করব, প্রথমে 2 নম্বর লিডে চলে যাব, এখানে রিদম স্ট্রিপ আছে 2 নম্বর লিড, তাহলে 2 নম্বর লিড এখান থেকে দেখি। প্রথমে আমরা কি দেখব, রিদমটা কীরকম, এটাকে রেগুলার নাকি রেগুলার, তাহলে দেখি রিদম কি রেগুলার নাকি রেগুলার। এইখানে খেয়াল করে দেখুন 1 2 3 4,
1 2 3 3 ঘর, 3 ঘর, আর এখানে হচ্ছে 1 ঘর, 4 ঘর, তার মানে মাঝখানে 2টা বড় ঘর, তাহলে 14 ঘর, তাই তো? তাহলে 14 স্মল ঘর, 14 স্মল ঘর হচ্ছে এইখান থেকে এতটুকু দূরত্ব। এবার এখান থেকে এতটুকু দেখি, এখানে 4, এখানে 5, 4 5 9, আর 1 10, এখানে 10 ঘর। আবার এখানে দেখি 5 আর 5 10, 15 16, 16, আর এখানে হচ্ছে 3 19 ঘর। খেয়াল করে দেখুন, একটাতে 10, একটাতে 14, একটাতে 19, তার মানে কি রিদম হচ্ছে ইররেগুলার। রিদম যদি ইররেগুলার হয় তাহলে আমাদের হার্ট রেট কী করে ক্যালকুলেট করব? 10 দিয়ে গুণ করব 30টা লার্জ স্কোয়ারের ভিতরে কতগুলো কিউআরএস আছে, তাহলে 30টা লার্জ স্কোয়ার গুণি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, এই পর্যন্ত 30টা ঘর। এই 30টা ঘরের ভিতরে আমাদের কিউআরএস কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে 10 দিয়ে গুণ করে দিই, কত হচ্ছে? 100। তাহলে এখানে হার্ট রেট হচ্ছে 100। তাহলে আমরা কী কী পেলাম ফাইন্ডিংস? আমাদের ফাইন্ডিংস হচ্ছে, প্রথম ফাইন্ডিং হচ্ছে ইররেগুলার রিদম, এবং এটা ইররেগুলারলি ইররেগুলার, নির্দিষ্ট কোনো প্যাটার্নে নেই, এক একটা এক এক জায়গায়, এটাকে ইররেগুলারলি ইররেগুলার, ঠিক আছে? ইররেগুলারলি ইররেগুলার। 2 নম্বর কী পেলাম? হার্ট রেট হচ্ছে 100, ঠিক আছে? হার্ট রেট 100। 2 নম্বর স্টেপে যাই। 2 নম্বর স্টেপে আমরা কী বলেছিলাম? 2 নম্বর লিডে আমরা পিওএফ দেখব, পিওএফ পাই কিনা। এখানে দেখুন কোনো পিওএফ নেই, সমান, মনে হচ্ছে উল্টা হয়ে গেছে বি, তাই না? আসলে উল্টা পিওএফ তো কোনো সিগনিফিকেন্ট কিছু না, একটু আগেই বললাম। এখানে পিওএফ নেই, তাহলে পিওএফ নেই, পিওএফ নেই। পিওএফ যদি না থাকে, ডায়াগনোসিস কয়টা? পিওএফ না থাকলে আমার মাথায় থাকবে 3টা কথা, এসভিটি হতে পারে, ভিটি হতে পারে, এএফ হতে পারে, মানে সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, আর এট্রিয়াল ফিব্রিলেশন। এখন খেয়াল করে দেখুন, এখানে হচ্ছে পিওএফ অ্যাবসেন্ট। আমরা বলেছিলাম পিওএফ যখন অ্যাবসেন্ট থাকবে তখন 3টা ডায়াগনোসিস চিন্তা করবো। প্রথমে কি দেখবো? রিদম। পিওএফ অ্যাবসেন্ট, রিদম কি ইরেগুলার, তাহলে ডায়াগনোসিস কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তার মানে এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এখন আমরা কিউআরএস কেন দেখলাম না? কারণ এখানে রিদম তো রেগুলার না, রিদম ইরেগুলার। 2 নম্বর স্টেপে বলা আছে, তাই না? পিওএফ অ্যাবসেন্ট থাকলে আমরা রিদম দেখবো। যদি ইরেগুলার হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রেগুলার হলে এসভিটি বা ভিটি হতে পারে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এটাতে আসি, এটাও আমরা একটু দেখার চেষ্টা করি, একটু হিজিবিজি টাইপের ইসিজি। আমাদের ডিএমসি ইসিজি কেন জানি না এরকম উল্টাপাল্টাই, তারপরে শিখতে তো হবে, এই কারণে এগুলোই আমাদেরকে দেখতে হবে। এখন এসে এইটা, আচ্ছা এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কেমন, এইটা দেখি আমরা। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যেহেতু অলরেডি একটা দেখেছি, তাহলে আচ্ছা এটাতে আসি। আবার আমরা সেই স্টেপে চলে আসি। প্রথম স্টেপে আমরা কী বলেছিলাম? আমরা লিড 2তে যাব। এটা হচ্ছে লিড 2। লিড 2তে কি দেখবো? আমাদের রিদমটা, রিদম রেগুলার নাকি ইরেগুলার। তাহলে এখানে আমরা দেখি, যদিও বোঝা যাচ্ছে না ঠিক মতো, কেমন 1 2 3 4, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, মোটামুটি 7.5 ঘর। তাহলে 7.5 ঘর হচ্ছে 2টা আলার ইন্টারভালের ভিতরে দূরত্ব। এইখানে আবার দেখি 1 2 3 4, 4 ঘর মোটামুটি। তাহলে এটা হচ্ছে রিদম ইরেগুলার। তাহলে রিদম ইরেগুলার হলে, আচ্ছা খালি 2টা রিদম পেয়েছি, তো আমরা একটু কাজ করি। আমরা রিদম স্টিপ আছে, এখানে রিদম স্টিপে চলে আসি, কেমন? তাহলে এইখান থেকে এতটুকু, তাই তো 1 2 3 4, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 7 ঘর, 8 ঘর, 9 ঘর, 11 ঘর। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা এখানে 11 ঘর করেই হচ্ছে, কেমন? তার মানে রিদম রেগুলারই আছে, রিদম স্টিপে দেখি, ঠিক আছে? তাহলে রিদম হচ্ছে রেগুলার। তাহলে প্রথম কথা, রিদম হচ্ছে রেগুলার। রিদম যদি রেগুলার হয় তাহলে আমরা হার্ট রেট কী করে ক্যালকুলেট করবো? হার্ট রেট ক্যালকুলেট করবো 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার বিটুইন 2 আরআর ওয়েভ। তাহলে এখানে আরআর ওয়েভের ভিতরে লার্জ স্কোয়ার কত পেয়েছিলাম? 11টা। তাহলে 10 দিয়ে ভাগ করলে 300কে কত হয়? 10 দিয়ে ভাগ করলে আমাদের 30 হয়। এখানে 11 দিয়ে ভাগ করলে একটু কম হবে, কেমন? তাহলে আমরা ধরলাম এই মোটামুটি কত হবে, 27 ধরলাম। তাহলে 27 হার্ট রেট ধরে নিলাম, ঠিক আছে? এক্স্যাক্টলি না। তাহলে প্রথমে আমরা কি দেখব? আমরা প্রথমে দেখব বলেছিলাম যে আমরা প্রথমে দেখব হচ্ছে আমাদের রিদম কীরকম, রিদম দেখার পরে হার্ট রেট কত করবো। দ্বিতীয় স্টেপে কী দেখবো? পিওএফ আসছে কিনা। তাহলে এখানে দেখুন পিওএফ আছে, এই যে পিওএফ, এই যে পিওএফ, তাহলে পিওএফ প্রেজেন্ট। তাহলে পিওএফ আছে,
তাহলে পিওএফ প্রেজেন্ট থাকলে কী করবো আমরা দেখব ট্যাকিকার্ডিয়া নাকি ব্র্যাডিকার্ডিয়া। তাই এখানে দেখুন 27 এটা মানে অনেক এক্সট্রিম ব্র্যাডিকার্ডিয়া, এবং এটা মোটামুটি 40-এর কাছাকাছি, তাই না? 40-এর আশেপাশে, 100-র বেশিও না, আবার 60-এর খুব নিকটেও না। তাহলে এই যে 40-এর কাছাকাছি যদি আমরা কী বলেছিলাম কমপ্লিট হার্ট ব্লক চিন্তা করবো, কিন্তু তার আগে আমরা দেখবো ভেরিয়েবল পিআর ইন্টারভ্যাল আছে কিনা। এই যে দেখি ভেরিয়েবল পিআর ইন্টারভ্যাল আছে কিনা। এই যে এইখান থেকে এতটুকু হচ্ছে পিআর ইন্টারভ্যাল, তাহলে এইখান থেকে এতটুকু, আর এইখান থেকে এতটুকু হচ্ছে পিআর ইন্টারভ্যাল, আবার এইখান থেকে এতটুকু হচ্ছে পিআর ইন্টারভ্যাল, আবার এইখান থেকে এতটুকু হচ্ছে পিআর ইন্টারভ্যাল। খেয়াল করে দেখুন এইটা একেবারে ছোটো, এটা তার থেকে একটু বড়ো, এটা তার থেকে একটু বড়ো, এটা আবার ছোটো। তার মানে পিআর ইন্টারভ্যাল এক এক জায়গায় এক এক রকম। এটা হচ্ছে ভেরিয়েবল পিআর ইন্টারভ্যাল, তাহলে হচ্ছে ভেরিয়েবল পিআর ইন্টারভ্যাল। তাহলে এরকম যদি পাই আমরা যে রিদম আমাদের রেগুলার আছে, পিওএফ প্রেজেন্ট আছে, হার্ট রেট মোটামুটি 40-এর কাছাকাছি, পিআর ইন্টারভ্যাল ভ্যারিয়েবল। ডায়াগনোসিস কি একটু আগেই বললাম, ডায়াগনোসিস হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। তাহলে এটার ডায়াগনোসিস হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। বোঝা গেল? আরেকটা আমরা দেখি একই নিয়মে। আমরা কি করব নিয়ম অনুযায়ী, প্রথমে আমরা 2 নম্বর স্টেপে চলে আসবো। 2 নম্বর এই যে 2 নম্বর স্টেপে এসে আমরা কি দেখব, আমরা দেখব হচ্ছে রিদমটা কীরকম, রেগুলার নাকি ইরেগুলার। তাহলে দেখি, যদিও ঘরগুলো একেবারে অস্পষ্ট, এর ভিতরেই আমাদের ডিএমসিসিগুলো এরকমই, এর ভিতরে খুঁজে বের করতে হবে, কোনো উপায় নেই। 1 2 3 মানে 2 ঘর, এই 3, আর এখানে 5 আর 5 10, আর 1 11, 11 3 14 ঘর। আবার এখানেও দেখি 5 আর 5 10, এইখানে 14 ঘরের মতো আছে, 14 ঘরের মতো আছে। আচ্ছা, রিদম রেগুলার। তাহলে রিদম যদি রেগুলার থাকে তাহলে হার্ট রেট আমরা কী করে দেখবো, হার্ট রেট দেখবো হচ্ছে 300 ডিভাইডেড বাই নাম্বার অফ লার্জ স্কোয়ার বিটুইন 2 RR ইন্টারভ্যাল। তো এখানে লার্জ স্কোয়ার RR ইন্টারভ্যালের ভিতরে আছে হচ্ছে আমাদের লার্জ স্কোয়ার দিয়ে কাউন্ট করা একটু কষ্ট হয়ে যাচ্ছে, আমরা কী করতে পারি, আচ্ছা কাউন্ট করা যাচ্ছে। এই যে 3 ঘর, 2 ঘর, 4 ঘর, 2 5 আর 2 7 আর 2 9 হচ্ছে, ঠিক আছে, মানে স্মল স্কোয়ার। তাহলে আমরা স্মল স্কোয়ারটা যদি হার্ট রেট কাউন্ট করে কী করবো, 1500 ডিভাইডেড বাই 9। এটা কত হয়, 1500 ডিভাইডেড বাই 9 করলে 10 করলে হচ্ছে 150, 9 করলে একটু বেশি হবে, মানে 160-এর মতো হবে। তা ধরলাম হার্ট রেট 160। তাহলে আমাদের কি দেখলাম ফাইন্ডিংস, রিদম রেগুলার। 2 হার্ট রেট কত হলো 160। 3 নম্বর, 2 নম্বর স্টেপে আমরা কি বলেছিলাম, পিওএফ দেখবো, পিওএফ প্রেজেন্ট কিনা। তাহলে এখানে দেখুন পিওএফ নেই, এই যে এটা হচ্ছে পিওএফ নেই, খেয়াল করে দেখছেন, নো পিওএফ, এটা আরওএফ, এটা এসওএফ, আবার টিওএফ, নো পিওএফ আরওএফ এসওএফ টিওএফ, নো পিওএফ আরওএফ এসওএফ টিওএফ। তার মানে এখানে পিওএফ নেই। পিওএফ না থাকলে ডায়াগনোসিস কয়টা হবে আমরা বলেছিলাম, 3টা। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে, আর সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হতে পারে। এখন দেখি কিউআরএস ওয়াইড নাকি ন্যারো। যেহেতু রিদম রেগুলার হলে কি করব, কিউআরএস দেখব ওয়াইড নাকি ন্যারো। তাহলে এখানে দেখি ওয়াইড নাকি ন্যারো, ছবিগুলো স্পষ্ট না, কেমন ন্যারো না ওয়াইড বের করা একটু কষ্ট হয়ে যাবে। এই যে 1 ঘর, 2 ঘরের কম আছে, কেমন এটা ন্যারো কিউআরএস মনে হচ্ছে। তাহলে এটা হচ্ছে ন্যারো কিউআরএস, কারণ কি কিউআরএস কমপ্লেক্স 2 ঘরের কম আছে, তাহলে এটা হচ্ছে ন্যারো কিউআরএস। তাহলে ন্যারো কিউআরএস কমপ্লেক্স সাথে হচ্ছে আমাদের হার্ট রেট 150 থেকে 250-এর মাঝখানে বা 160, রিদম রেগুলার। ডায়াগনোসিস কি, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে এটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। বোঝা গেছে? আরেকটা দেখবেন, আচ্ছা এটাও আমরা দেখি। একইভাবে আমরা ডায়াগনোসিস করবো, লিড 2-তে চলে আসবো। লিড 2-তে দেখবো রিদমটা রেগুলার নাকি ইরেগুলার। রিদম স্টেপে আসে, এখানে রিদম স্টেপে আছে, কেমন। তাহলে এটা হচ্ছে লার্জ ঘর একটা, 1 2 3 4 5 6 7 8, 8টা লার্জ ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা লার্জ। আচ্ছা রিদম রেগুলার, রিদম যদি রেগুলার থাকে হার্ট রেট কী করে ক্যালকুলেট করবো, 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার। 8টা লার্জ স্কোয়ার ছিল, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 10 দিয়ে ভাগ করলে হয় 30, 8 দিয়ে ভাগ করলে মোটামুটি কত হবে, এই 60-এর কম হচ্ছে, 50-এর কাছাকাছি ধরে নিলাম। তাহলে মনে করলাম হার্ট রেট 50-এর কাছাকাছি। তাহলে প্রথমে রিদম রেগুলার ছিল, 50-এর কাছাকাছি ছিল। 3 নম্বরে আমরা কী দেখবো, পিওএফ আছে কিনা স্টেপ 2-তে, তাই তো। এখানে পিওএফ আসলে দেখাই যাচ্ছে না। এখন পিওএফ না দেখা গেলেও এটা আসলে স্পষ্টত আপনারা দেখতে পাচ্ছেন যে লিড 2 3 এগুলোতে দেখুন এসটি এলিভেশন আছে। এটা হচ্ছে এসটি সেগমেন্ট, অনেক বড় এসটি সেগমেন্ট, অনেক বড় এসটি সেগমেন্ট, অনেক বড়, এবং স্লোপিং এলিভেশন আছে, তাই না।
মানে এলিভেট হয়েছে কিন্তু এইভাবে আছে স্লোপ ঢালের মতো। তাহলে এটা আসলে যদিও মনে হচ্ছে যে আমরা তো দেখছি না কোনো হচ্ছে আমাদের পি ওয়েভ, তাহলে এটা আগের প্রোগ্রেসে কেন যাচ্ছে না? আসলে আমাদের ডিএমসি ডিসিজিগুলো এত বাজে, এগুলো দেখলে যদি আমাদের মানে নর্মাল পাথে ফলো করতে যাই তাহলে এটা ডায়াগনোসিস ভুল করে ফেলবো। তাছাড়া অন্য কিছু ডায়াগনোসিসকে আপনি মিলাতেও পারবেন না। তো এটা আসলে আমরা এই কারণে আমরা পি ওয়েভটা আপাতত স্কিপ করছি। এখন আমরা দেখি যে বাকি ফিচারগুলো। তাহলে আমরা ধরলাম এটা পি ওয়েভ আছে, হার্ট রেট আমাদের ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট যদি ব্র্যাডিকার্ডিয়া হয়, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাদের কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, ইনফিরিয়র এমআই হতে পারে, আর সুপ্রাভেন্ট্রিকুলার সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হতে পারে। তো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া এটা হওয়ার চান্স নেই, কারণ কি আমরা এসটি এলিভেশন দেখতে পাচ্ছি। আর কি কমপ্লিট হার্ট ব্লক হওয়ার চান্স নেই, কারণ এখানে পিআর ইন্টারভ্যাল রেগুলার ছিল এবং সাথে কোনো পি ওয়েভ যেহেতু নেই, তাহলে পিআর ইন্টারভ্যাল মেজার করার কোনো ওয়েও নেই। তাহলে আমরা এমআইয়ের দিকেই আপাতত থাকি। এমআইয়ের দিকে আমরা কী দেখব? আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে এইখানে বাকি রিডগুলো আর ওয়েভ। তাহলে আর ওয়েভ দেখুন V1 হচ্ছে আমাদের মানে স্টেপ 4-এ যেটা 3-তে যেটা দেখছিলাম, আমাদের আর ওয়েভ দেখছিলাম। এখানে দেখুন V1 আর ওয়েভ অতটা বড় না, পিচ্ছি V2-তে একটু বড়, V3-তে একটু বড়, V4-এর তুলনামূলক কতটা বড় না, V5 একটু বড়। আর ওয়েভ প্রোগ্রেশন অতটা ভালো না, মানে পোর আর ওয়েভ প্রোগ্রেশন আছে। এবং পোর আর ওয়েভ প্রোগ্রেশন যদি থাকে তাহলে আমরা এসটি এলিভেশন দেখবো কন্টাজিয়াস লিডে, সাথে টি ইনভার্সন দেখবো। এখানে খেয়াল করুন V1 লিডে ইনভার্টেড টি ওয়েভ আছে, মানে টি ইনভার্সন। V2-তে টি ইনভার্সন, V3-তে টি যদিও বোঝা যাচ্ছে না, মোটামুটি ঠিকই আছে, কিন্তু এসটি এলিভেশন আছে, তাই না? তাহলে V2-তে টি ইনভার্সন আছে, আবার এসটি ডিপ্রেশন আছে একটু, এই যে V2-তে টি ওয়েভ ঠিক আছে। তারপরে আমরা আসি হচ্ছে V4-এ এসটি এলিভেশন আছে, V5-এ এসটি এলিভেশন আছে, V6 ঠিক আছে। আমরা খেয়াল করে দেখলাম তাহলে এইখানে আমাদের V4, 5 এই দুইটাতে এসটি এলিভেশন পাচ্ছি, এসটি এলিভেশন, তাই না? কিন্তু আসলে V4-এরটা সিগনিফিকেন্ট মনে হচ্ছে না, কেমন? আমরা তো বলছিলাম অ্যাটলিস্ট 2 ঘর বড় হওয়া লাগবে, তো এখানে 2 ঘরের কম আছে, কেমন স্মল 2টা বক্স, তো এটা নর্মাল, ঠিক আছে? তাহলে এটা আমরা এলিভেশন না ধরি, শুধু V4-এ একটা লিডে আসলে এসটি এলিভেশন নট সিগনিফিকেন্ট। তাহলে এটা আপাতত আমরা স্কিপ করি। আমরা লিড 2-তে চলে আসি। লিড 2-তে দেখুন এসটি এলিভেশন আছে অনেক বড়, লিড 3-তে এসটি এলিভেশন আছে, আবার ভিআর তো সব কিছু উল্টাই থাকে, VL টি ইনভার্সন আছে, VF-এ এসটি এলিভেশন। তাহলে 2, 3 VF তিনটাতে এসটি এলিভেশন, 2, 3 VF কি আছে? এসটি এলিভেশন। সাথে কি আছে? টি উল্টা আছে নাকি? স্যার টি ওয়েভ বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এবং সাথে আরও কিছু চেঞ্জ আছে, যেমন আমরা V1-এ টি ইনভার্সন পেলাম, V2-তে টি ইনভার্সন পেলাম, আবার V4-এ একটু এসটি এলিভেশন মতো মনে হচ্ছে, কিন্তু যদিও এসটি এলিভেশন নাও এটা, কারণ 2 ঘরের কম আছে। তাহলে যেহেতু শুধুমাত্র V2-3 মানে AVF সাথে হচ্ছে 2-3 এই লিডগুলোতে আমরা হচ্ছে এসটি এলিভেশন পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আসলে অ্যাকিউট ইনফিরিয়র এমআই মনে হচ্ছে, অ্যাকিউট ইনফিরিয়র এসটি এলিভেটেড এমআই, ঠিক আছে? তাহলে এগুলো রিসিপ্রোকাল চেঞ্জ, কেমন? এই যে টিটা একটু বড় হয়ে গেছে না, এগুলো রিসিপ্রোকাল চেঞ্জ। তাহলে বোঝা গেছে। এখন আসলে আরও অনেকগুলো ইসিজি আছে আমাদের, 24-25টার মতো আমাদের ডিএমসিতে, সবগুলো যদি ডায়াগনোসিস বলতে থাকি আসলে সম্ভব না। আমি ডায়াগনোসিস লিখে দিয়েছি বেশিরভাগই, ওইগুলো আমি পিডিএফটা পাঠাচ্ছি, তোমরা ওইটা দেখে নিও, তাহলে আশা করি হবে। আর ভুল হলে তো আমাকে ধরে দিও, কোনো সমস্যা নেই।